রাত ১১টা ছুঁই ছুঁই। আকাশ নানু বাসা থেকে বাইক নিয়ে বাসার দিকে ফিরছে আর মনের সুখে গান গাইছে। কিছুটা আসতেই একটা নির্জন রাস্তায় পড়ে। ও বাইকটা তেমন জোরে চালাচ্ছিল না। এর মাঝেই হঠাৎ করে কোত্থেকে একটা মেয়ে এসে বলতে লাগলো, প্লিজ বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। মেয়েটা কথাটা বলেই এবার হঠাৎ করে এসে রাস্তার মাঝখানে একদম আকাশের বাইকের সামনে হুড়মুড়িয়ে পড়ে গেল। সাথে সাথেই আকাশ বাইকটা ব্রেক করে ফেলল। তারপর তাড়াহুড়ো করে মেয়েটার কাছেই আসতেই দেখলো মেয়েটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ ওকে মারার চেষ্টা করেছে। মেয়েটাকে ওই রক্তাক্ত অবস্থায়ও দেখতে পুরো পরীদের মতো লাগছিল। আকাশ দেখলো মেয়েটা আর কোনো রেসপন্স করছে না, তাই ও মেয়েটার পাশে বসে ওকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, কি হয়েছে আপনার? কি হলো, কথা বলুন। এক্সকিউজ মি। এবার আকাশ মেয়েটার নাকের কাছে হাত দিয়ে দেখলো ও নিঃশ্বাস নিচ্ছে না। বুঝতে বাকি রইল না, জ্ঞান হারিয়ে ফেলেছিল। আকাশ এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে এবার মেয়েটাকে কোলে তুলে নিল। তারপর বাইকের কাছে এসে ওকে বাইকে করে হসপিটালের দিকে নিয়ে যেতে লাগলো। এবার বাইকটা খুব স্পিডে চালাচ্ছিল। ওর বেশ টেনশন হচ্ছে, এত রাতে একটা মেয়ে এ অবস্থায় এখানে আসলো কি করে। ২০ মিনিটের মধ্যে আকাশে একটা হসপিটালে চলে আসে। তখন আবার মেয়েটাকে কোলে তুলে নিয়ে হসপিটালের ভিতর চলে যায়। তারপর চিৎকার করে ডক্টর ডাকতে লাগলো। ডক্টর, নার্স, প্লিজ আপনারা কে কোথায় আছেন বাইরে আসুন। আকাশের চিৎকারে একটা ডক্টর আর দুজন নার্স বেরিয়ে আসে। আকাশ এখনও হেলমেট পরে আছে, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না। এবার আকাশে কোলে মেয়েটাকে দেখে ডক্টর বলল, কি হয়েছে ওনার? জানি না, আমি ওনাকে রাস্তায় পেয়েছি। আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম, উনি তখন আমার বাইকের সামনে এসে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। প্লিজ ডক্টর, আপনারা ওনাকে দেখুন। এর মাঝে দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার নিয়ে আসলো। আকাশ মেয়েটাকে শুইয়ে দেয়। এবার ডক্টরের দিকে ভালো করে একবার তাকিয়ে বলতে লাগলো, সরি, আমরা ওনার ট্রিটমেন্ট করতে পারবো না। আর এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে বেশ গন্ডগোল আছে। আগে আপনি থানায় ডায়েরি করে আসুন, তারপর আমি ওনাকে দেখব। না হলে আমাকে ঝামেলায় পড়তে হবে, তাই আমার দ্বারা ওনার ট্রিটমেন্ট করা সম্ভব নয়। ডক্টর, থানায় ডায়েরি করতে হবে না, আমি আছি তো, কিছু হবে না। আমি বলছি কোনো সমস্যা হবে না। আপনারা ওনার ট্রিটমেন্ট করুন। দেখুন, একটা মানুষ বাঁচবে কি মরবে সেটা আমরা কেউ জানি না। মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে, যে কোনো সময় মারা যেতে পারে। তাই প্লিজ আপনি ওনার ট্রিটমেন্ট করুন। পুলিশের বিষয়টা আমি দেখব। দেখুন, সেটা সবাই বলে, কিন্তু যখন ঝামেলাটা হয় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তাই আপনি আগে থানায় ডায়েরি করে আসুন, তারপর আমরা ওনাকে ট্রিটমেন্ট করব। আকাশ আর উপায় না পেয়ে ওর হেলমেটটা খুলো। সাথে সাথে ডক্টর ওকে দেখে চিনে ফেললো আর বলল, আরে স্যার, আপনি? হ্যাঁ, আমি। এখনও কি আমাকে দেখে বাজে ছেড়ে বলে মনে হচ্ছে নাকি? এখন আপনি ওনার ট্রিটমেন্ট করার জন্য থানায় ডায়েরি করতে বলবেন নাকি? না এটাই যথেষ্ট, নাকি আমাকেই যেতেই হবে? না না, ঠিক আছে, এখনই ওনার ট্রিটমেন্ট শুরু করছি। নার্স, নার্স, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। নার্সগুলো মেয়েটাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। তখন আকাশ অপারেশন থিয়েটারের সামনে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। এখানে কি হচ্ছে বুঝতে পারছেন না তো? আচ্ছা চলুন পরিচয়টা দিয়ে নিই। এই হচ্ছে গল্পের হিরো আকাশ আহমেদ নীল। আকাশ বাবা মায়ের দুই মাত্র সন্তান। বাবা নামকরা বিজনেসম্যান আর ভাইয়া একজন পুলিশ অফিসার। তাই ডক্টর ওকে দেখে চিনে ফেলেছে। তারপর ও বুঝতে পেরেছে ওর ভাই সবটা সামলে নেবে। তখনই ওনারা মেয়েটার ট্রিটমেন্ট করতে শুরু করে। আকাশ ভাবছে যে ক্ষমতা থাকলে কত কিছুই না হয়। আজকে হয়তো ওর জায়গায় অন্য কেউ থাকলে ডক্টর মেয়েটার ট্রিটমেন্ট করতো না। ডক্টর তো প্রথমে উল্টাপাল্টা কিছু একটা ভেবেছিল। আকাশই মেয়েটার সাথে বাজে কিছু করেছে, কিন্তু মেয়েটার চেহারা দেখে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। 10 মিনিট পর ডক্টর বেরিয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর বলতে শুরু করে, আচ্ছা স্যার, মেয়েটা আপনার কি হয় বলুন তো? কেন ডক্টর, আপনার কোনো সন্দেহ হচ্ছে যে আমি ওর সাথে উল্টো পাল্টা কিছু করেছি কি না?
আরে না না, আপনি কি সব বলছেন? আসলে আমি আপনাকে চিনতে পারিনি, না হলে হয়তো কখনোই ওই কথাটা বলতাম না। আপনি কিছু মনে করবেন না। আচ্ছা শুনুন, মেয়েটার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ওকে কেউ অনেক মারধর করছে। আপনি ইমিডিয়েটলি এবি পজিটিভ ব্লাডের ব্যবস্থা করুন, না হলে মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে না। ওর অবস্থা খুব খারাপ। ডক্টর, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। আপনি আমার শরীর থেকে রক্ত নিতে পারেন। আপনি আমার সাথে আসুন। ডক্টর কথাটা শেষ করে চলে যেতে গেলে আকাশ ওনার পেছনে পেছনে যেতে লাগলো। 1 ঘন্টা পর আকাশের রক্ত দেওয়া শেষ হলে ও বেরিয়ে আসে। তারপর এসে একটা জায়গায় বসে রইল। অন্যদিকে ডক্টর মেয়েটার ট্রিটমেন্ট করছে। তারপর আরও 1 ঘন্টা পরে ডক্টর বেরিয়ে আসলো। তখন আকাশ উঠে ওনার কাছে যেতেই ডক্টর বলতে লাগলো, ডক্টর, মেয়েটার এখন কি অবস্থা? সি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু ওনার জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আপনি চাইলে বাড়ি চলে যেতে পারেন, আর কোনো সমস্যা হলে আমি আপনার ভাইয়াকে জানিয়ে দেব। ডক্টর, কোনো সমস্যা হবে না। আমি এখানে থাকি। ওনার জ্ঞান ফিরলে ওনার সাথে কথা বলে তারপর ওনাকে বাসায় পৌঁছে দিব। না হয় ওনার বাসায় ফোন করে দিয়ে তারপর চলে যাব। আচ্ছা স্যার, এই নিন, এই ফোনটা আমরা ওর হাতে পেয়েছি। আপনি চাইলে ওনার বাসায় ফোন করে জানিয়ে দিতে পারেন। তা ঠিক আছে, কিন্তু এত রাতে জানালে বাসার সবাই টেনশন করবে। তাই সকাল হোক, আমি ওদের জানিয়ে দিব। ডক্টর চলে গেল আর আকাশ মেয়েটার কেবিনের সামনে বসে ভাবতে লাগলো মেয়েটার সাথে কি এমন হয়েছিল যার কারণে এভাবে দৌড়ে আসলো আর এভাবে জ্ঞান হারিয়ে ফেলল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আকাশ নিজের হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই হসপিটালের লোকজনের সমাগমে ঘটে। তখন আকাশের ঘুমটা ভেঙে যায়। ও খেয়াল করে আবার সেই ডক্টর ওদিকে এগিয়ে আসছে। তখন আকাশ ডক্টরকে বলে, আরে আপনি এখানে বাসায় যাননি? না, ভাবলাম ওনার সাথে একটু কথা বলে যাই আর ওনার বাসায় একটু জানিয়ে দিয়ে যাই। ডক্টর মেয়েটার কেবিনে গেল। তারপর ওকে চেক আপ করে এসে আবার বলল জ্ঞান ফিরতে সময় লাগবে। দেখতে দেখতে 9টা বেজে গেল, কিন্তু মেয়েটার জ্ঞান ফিরছে না। আকাশ বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছে, কিন্তু উনি কিছুই বলতে পারছে না। এর মাঝে হঠাৎ করে আকাশে ফোনটা বাজতে লাগলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আম্মু বলতে লাগলো, আব্বু, কোথায় তুমি? তোমার নানু বলল তুমি নাকি কালকে রাত্রে বেরিয়েছো। তাহলে কোথায় গিয়েছিলে তুমি? সারাত বাসায় ফেরোনি? আকাশ যখনই হসপিটালের কথা বলতে যাবে তখনই এর মনে পড়লো এটা যদি আম্মু শোনে তাহলে কান্না জুড়ে দেবে, আর ভাবি জানতে পারলে তো কান্না করতে করতে পুরো শেষ হয়ে যাবে। তাই ও বলল, আম্মু, আমি একটা বন্ধুর বাসায় এসেছি। ওর সাথে রাস্তায় দেখা হলো। ও ছাড়তে চাইছিল না, তাই ওর বাসায় গিয়েছিলাম। ভেবেছিলাম ফোন করব, কিন্তু চার্জ ছিল না, তাই জানাতে পারিনি। তুমিও চিন্তা করো না, আমি একটু পরে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, না হলে তোমার ভাবি কিন্তু তোমাকে দেখতে না পেয়ে কান্না জুড়ে দিবে। আচ্ছা ঠিক আছে আম্মু। এবার আকাশ ফোনটা কেটে দিয়ে ডক্টরের দিকে তাকাতেই উনি বলতে লাগলো, স্যার আপনি বাসায় চলে যান। আমি বললাম না, আপনার বাসা থেকে টেনশন করবে। আর তাছাড়া মেয়েটার জ্ঞান ফিরতে অনেক সময় লাগতে পারে। আপনি এক কাজ করুন, ওর বাসায় ফোন করে জানিয়ে দিন, ওরা চলে আসবে। তারপর আপনি না হয় পরে এসে ওনার সাথে দেখা করে যাবেন। ডক্টরের কথা মতো আকাশ বিষয়টা কিছুক্ষণ ভাবলো আর ভাবতে লাগলো ভাবি এসব জানতে পারলে কানাকাটি করবে। আসলে ভাবি ওকে অনেক বেশি ভালোবাসে। ভাবি কোনো ভাই নেই বলে ওর ভাবিও কি নিজের ভাইয়ের মতো ভালোবাসে। প্রেম করে বিয়ে করেছিল ওর ভাইয়া আর ভাবি, কিন্তু ভাবি এ বাসায় আসার পর থেকে ওকে নিজের সন্তানের মতো করেই দেখে। তাই ওকে নিয়ে আম্মুর থেকে বেশি টেনশন বোধহয় ভাবি করে। আকাশ কথাগুলো ভেবে তারপর মেয়েটার ফোন হাতে নিয়ে ডায়াল করলে গিয়ে দেখলো আব্বু বলে একটা নম্বর সেভ করা আছে। তখন নম্বরটাই ফোন দিতেই তারপর ঘটনাগুলো বলে। লোকটা হতভম্ব হয়ে যায়। তখন আকাশ ওনাকে বলে ভয়ের কোনো কারণে। লোকটা বলে হসপিটালে আসছে। তখন আকাশ ডক্টরকে বলে, ডক্টর, আপনি এক কাজ করুন, ফোনটা রেখে দিন। ওর বাসায় থেকে কেউ আসলে
তাদের দিয়ে দিবেন। আমার এখানে থাকা সম্ভব হচ্ছে না। আম্মু অনেক টেনশন করছে। তার উপর ভাবি যদি জানতে পারে যে আমি হসপিটালে এসেছি তাহলে অনেক কান্নাকাটি করবে। আমি বাসায় চলে যাচ্ছি, পরে সময় হলে আমি এসে দেখে যাব। কথাটা বলে আকাশ বেরিয়ে গেল। তারপর বাইকটা নিয়ে বাসার দিকে চলে গেল। যেতে যেতে ভাবতে লাগলো মেয়েটার সাথে কি হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসে। কলিং বেল দিতেই ভাবি গিয়ে তাড়াহুড়ো করে বাসার দরজা খুলে দিল। তারপর ওকে দেখে হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, ভাইয়া, কোথায় ছিলে তুমি? তোমাকে না বললাম বাসায় চলে আসো। তুমি জানো না তোমাকে না দেখে আমি থাকতে পারি না। তুমি কেন এরকম দুষ্টুমি করো বলো তো? আকাশ ভাবিকে ছাড়ি নিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভাবির মুখের দুপাশে দুহাত দিয়ে ওনার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, ভাবি তুমি কান্না করছো কেন? দেখো আমি তো বললাম আমি বন্ধুর বাসায় ছিলাম। তখন তুমি আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে একটু কথা বলতে পারোনি? আমি বুঝি না আম্মুর থেকে তুমি আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করো কেন? ওইটা তুমি বুঝবে না, কারণ তুমি এখন অনেক ছোট। আর তুমি জানো আমি তোমাকে নিজের ভাইয়া না, নিজের সন্তানের মতো দেখি, তাই এত ভালোবাসি। তুমি তো জানো তোমাকে দেখার পর থেকে আমি বলেছি যে আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। আর তখন থেকেই আমি তোমাকে নিজের সন্তানের মতো দেখি। ভাবি এখনও কান্না করে চলেছে। এবার আব্বু আম্মু ভাইয়া নিচে আসে আর এসেই আকাশকে বকা দিতে থাকে। তখন ভাবি আমি বললাম বন্ধুর বাসায় ছিলাম, আর তুমি আমার কথা না শুনে কান্না জুড়ে দিলে। এখন দেখছো তো ভাইয়া পর্যন্ত আমাকে বকা দিচ্ছে। প্লিজ ভাবি তুমি কান্না থামাও। তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ভাবি কেমন যেন আকাশের কথাটা সন্দেহ হলো, তাই উনি আকাশের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর একটা সময় কান্না থামিয়ে আকাশ ভাবিকে নিয়ে সোফায় বসালো। তারপর কথা বলতে লাগলো। আব্বু আম্মু আর ভাইয়া যে যার মতো রুমে চলে গেল। একটু পর আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর সকালের খাবারটা খেয়ে যখন রুমে চলে আসলো, আসলে সারা রাত ঘুম হয়নি, তাই চোখ লেগে এসেছে। যখনই শুতে যাবে তখনই ওর রুমে ভাবি আসে আর এসে ওর সামনে দাঁড়াই আর একটু রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, কি হয়েছিল আমাকে সত্যি করে বলো তো। আমি তোমার চোখগুলো দেখেই বুঝতে পারছি যে কালকে তুমি তোমার বন্ধুর বাসায় ছিলে না। কোথায় ছিলে সেটা আমাকে বলো। কিছু হয়নি তো ভাবি, আমি তো বললাম আমি একটা বন্ধুর বাসায় ছিলাম। তুমি শুধু শুধু সন্দেহ করছো। ভাইয়া দেখো, তুমি কিছু লুকালে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারি। তা কি লুকাচ্ছ সেটা আমাকে বলো। তোমার চোখই বলে দিচ্ছে তুমি তোমার বন্ধুর বাসায় ছিলে না। কোথায় ছিলে সেটা বলো। আর যদি বন্ধুর বাসাতেই থাকবে, তোমার শার্টে রক্ত লেগে আছে কেন? আকাশ ভাবির কথায় শার্টের দিকে তাকাতে দেখলো একটা জায়গায় কিছুটা রক্ত লেগে আছে। সাথে সাথে আকাশ একটু হকচকিয়ে যায় আর বলে, কই কিছু না তো। আকাশ কথাটা শেষ করার আগে ভাবি এসে ওর হাত দুটো টেনে নিয়ে তারপর ওকে বিছানায় বসে ওর মুখোমুখি বসলো আর বলতে লাগলো, তুমি বলবা কি না, নাকি আমাকে কান্না করতে হবে বলো। ভাবি ভাল লাগে না কিন্তু। তুমি কিন্তু সব সময় ইমোশনালি এভাবে ব্ল্যাকমেইল কেন করো? তুমি জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না, সেজন্য বারবার বলো কান্না করবে। বললাম না কিছু হয়নি, তারপরও তুমি সন্দেহ করছো। আকাশ ভাবির চোখের দিকে তাকিয়ে দেখলো ভাবি একটু গরম চোখে ওর দিকে তাকিয়ে আছে। তখনও একটু ভয়ে কুঁচকে গেল আর তারপর ভাবিকে সব ঘটনা খুলে বলল। সব শোনার পর ভাবি ওর দিকে একটা বিষয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন আকাশ বলতে লাগলো, কি হলো ভাবি, আমার কথা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস করো আমি উল্টাপাল্টা কিছু করিনি। আমি তো বলছি আমি বাসায় ফিরছিলাম, তখন ওই মেয়েটা আমার বাইকের সামনে এসে পড়ে আর ওকে নিয়ে হসপিটালে যেতে গিয়ে দেরি হয়ে গেছে। তারপরও ওর জ্ঞান ফিরল না দেখে হসপিটালে অপেক্ষা করছিলাম। কিন্তু যখন ভাবলাম যে আমার এত কিউট ভাবিটা আমার জন্য কান্না করবে, তখন আর থাকতে পারিনি, তাই চলে আসলাম। বিশ্বাস করো আমি কিছু উল্টাপাল্টা কিচ্ছু করিনি। তুমি তো জানো তোমার ভাই কোনো বাজে কাজ করতে পারে না, তাই না? এবার ভাবি ফিক করে হেসে দিল আর বলতে লাগলো, সবটাই মানলাম, কিন্তু ঘটনা কি বলো তো। একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলে, তাকে রক্ত দিলে,
তার জন্য অপেক্ষা করলে, কিন্তু শেষ পর্যন্ত কথা না বলে চলে আসলে। কি হয়েছে বলো তো? প্রেমে টেমে পড়লে নাকি? ভাবি তুমি যে কি বলো না। কেন? আমি আবার কি বললাম? আমি তো ঠিকই বলেছি। ভালোবাসা না থাকলে কারোর জন্য মানুষ এত কিছু করে। আজকালকার দিনে কারোর জন্য কেউ ফ্রিতে তো আর তেমন কিছু করে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো। ভাবি তুমি যে কি বলো না। কথাটা বলেই আকাশ বেলকনিতে চলে গেল। তখন ভাবি একটু মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, লজ্জা পাওয়ার কিছু নেই। ভালো লাগলে বলতে পারো। তুমি তো জানো আমি তোমার কোনো কথাতেই অমত করি না। তুমি বলো, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। কথাটা বললে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আর আকাশ বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সত্যি কি ও তাহলে মেয়েটার প্রেমে পড়ে গেল? না হলে এভাবে মেয়েটার জন্য রক্ত দিত না। আসলে মেয়েটার রক্তমাখা চেহারাতে থাকলেও ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল কেমন একটা মায়াবী ভাব আছে ওর সারা মুখে। দেখতে একদম হুড়পুরিদের মতো, কেমন যেন বাচ্চাদের মতো চোখ, মুখ আর ঠোঁটগুলো। কিন্তু একটা বিষণ্ণতা থাকাই মায়াটা বোঝা যাচ্ছিল না। আকাশের বারবারই মনে হচ্ছিল হসপিটালে গিয়ে একবার মেয়েটার সাথে দেখা করে আসতে, কিন্তু ভাবছিল এইমাত্রই আসলো, আবার হসপিটালে যাই, তাহলে ভাববে ওনার কথাটা সত্যি। রাতে ঘুম হয়নি, তাই আকাশ আর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে এসে বিছানা শুতে চোখগুলো লেগে আসলো। ঘুম ভাঙলো দুপুরের দিকে। উঠে গোসল করে তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ভাবির সাথে কথা বলে তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলো, কিন্তু আড্ডায় মন বসলো না। বারবার মেয়েটার কথাই ভাবছিল। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আকাশ হসপিটালের দিকে চলে যায়। যেতেই সেই ডক্টরের সাথে দেখা করলে উনি বলে, আরে স্যার, আপনি কোনো সমস্যা? ডক্টর, ওই মেয়েটার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু ওনার বাসার লোক এসে ওনাকে নিয়ে গেছে। ও, ভাবলাম উনি হসপিটালে আছে, তাই একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। বলেই আকাশ বেরিয়ে গেল। তারপর বাসার দিকে চলে আসলো আর ভাবতে লাগলো, শেষ পর্যন্ত কিনা মেয়েটার সাথে দেখা হলো না। আকাশ ভাবনা চিন্তা বাদ দিয়ে বাসায় চলে আসলো। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশ অনার্স ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট আর কলেজে নতুন ভর্তি হয়েছে। তাই নবীনবরণ না হওয়া পর্যন্ত কলেজে ক্লাস শুরু হবে না, তাই কয়েকদিন ফিরে আছে। তাই দিনগুলো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর ঘোরাফেরা করে কাটিয়ে দিল। 15 দিন পর ওর ক্লাস শুরু হবে। দেখতে দেখতে দিনটা চলে আসে। সেদিন সকালে আকাশ ঘুমিয়ে আছে, এর মাঝে ভাবি এসে ওকে ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া, কি হলো? ওঠো না কেন? কলেজে যেতে হবে সে খেয়াল আছে? তুমি না বললে সকাল সকাল যেন তোমাকে ডেকে দেই? রান্না হয়ে গেছে, এখন ওঠো আর নিচে আসো। আকাশ ঘুমু ঘুমু চোখে ভাবির দিকে তাকিয়ে তারপর একটা আড়মোড়া ছেড়ে বলল, ভাবি প্লিজ যাও তো, একটু ঘুমাতে দাও। না, এখন আর ঘুমানো চলবে না। আজকে কলেজের ফার্স্ট ডে, আর প্রথম দিনই এভাবে ফাঁকি দিলে সারা বছরটা কিভাবে কাটবে বলো তো? এখন ওঠো। ভাবি আকাশকে উঠিয়ে বসিয়ে দিল। তখন আকাশ ওইভাবে চোখ বুজে রইল। এবার ভাবি ওর কান ধরে একটু মোচড় দিতেই আকাশ বলতে লাগলো, আও ভাবি, কি শুরু করলে? যাচ্ছি তো। তোমাকে দেখতে দেখতে আমি বুঝে গেছি তোমাকে কিভাবে ঘুম থেকে তুলতে হয়। এখন যাও, ফ্রেশ হয়ে এসো। আব্বু আম্মু তোমার ভাইয়া তোমার জন্য অপেক্ষা করে আছে, এখনো ওরা খায়নি। কি বলো? আমি এক্ষুনি আসছি। আকাশ কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল। আর ভাবি তখন নিচে চলে গেল। কিছুক্ষণ পর ও ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিচে এসে দেখে ভাইয়া আর আব্বু ডাইনিং টেবিলে বসে আছে। তখন আকাশ গিয়ে বসতে বসতে বলল, গুড মর্নিং আব্বু। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। তো আপু, তোমার কলেজে নাকি আজকে ফার্স্ট ডে, তাহলে তো দেরি হলো যে? আব্বু, দেরি হবে না? তোমার ছেলেরা তো একদম আলসের ডিব্বা, সবসময় শুধু আলসেমি করে। আমি না ডেকে তুললে কি আর উঠতো ভেবেছো? ওরে, আলসেমিটা ঠিক করতে হবে, কিন্তু কি যে করি বুঝতে পারছি না। ছোটবেলা থেকে এতটা অলস আর দুষ্টু হয়েছে বলার বাইরে। আম্মু, এটা শুধু একটা উপায়ে ঠিক করা যায়। ভাবি সবাইকে খাবার দিচ্ছিল আর কথাগুলো বলছিল। তখন আম্মু উৎসুক জনতার মতো ভাবির মুখের দিকে তাকিয়ে বলল, কিভাবে?
কিভাবে আবার? তোমার এই দুষ্টু ছেলেটাকে একটা বউ এনে দাও। বউ এসে ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর প্রত্যেক দিন সকালে গায়ে পানি ঢেলে দেবে। তাহলেই তোমার ছেলেটা ঠিক সময়ে উঠতে পারবে। ভাবি ভালো হচ্ছে না, কিন্তু আমার এখন বিয়ের বয়স হয়েছে। আমি তো একটা বাচ্চা। এবার আপুর এরকম কথায় সবাই ওনার দিকে উৎসুক জনতার মতো তাকালো। তখন লিয়া ভাবি আগ্রহের সুরে বলল, আব্বু কিসের খবর বলো তো? তুই বাচ্চা, যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যেতে পারিস। ও, বাচ্চার কথা মনে করিয়ে দিয়ে ভালো করেছো। লিয়া মামুনি, আমরা খুশির খবরটা কবে পাবো বলো তো? আব্বুর কথায় লিয়া পুরো লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, তাই সেখানে আর থাকতে পারল না। দৌড়ে ভাবির রুমের দিকে চলে গেল। এবার আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলল, তুমি এভাবে মেয়েটাকে লজ্জায় ফেলে দিলে কেন বলো তো? মেয়েটাকে খেতেই দিলে না। খাবার সময় তোমরা যে কি কথা বলো বুঝি না আমি। কিসের আবার? আমাদের দাদুভাইয়ে কবে আসবে শুনি? আব্বু কথাটা বলেই ভাইয়ের দিকে তাকাতেই এবার হঠাৎ করে ভাইয়ের খাবারটা গলায় বেঁধে গেল। তখন ভাইয়া কাশতে শুরু করলে আম্মু বলতে লাগলো, তুমি কি শুরু করলে বলো তো? ছেলেটাকে খেতে দেবে না নাকি? কী সব কথা বলো? ওকে লজ্জায় ফেলছো। এমনিতেই মেয়েটা লজ্জা পেয়ে চলে গেল, এখন ছেলেটাকেও খেতে দিবে না নাকি? এতে আবার লজ্জার কি আছে? আর তাছাড়া আমি কি ঠিক বলিনি বলো নীল? ঠিক আছে, আর বলবো না, এখন খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে আকাশ বাইকটা নিয়ে তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এর মাঝেই ঈশানা রুদ্রনীলকে ফোন করে আসবে কি না বলে, তখন ওরা বলে ওরা কলেজের দিকে যাচ্ছে। আকাশ এরই মধ্যে কলেজে চলে আসে। তারপর এসে বাইকটা পার করে যখনই কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে, এরই মাঝে কয়েকটা ছেলে ওকে দেখে ডাকে। আকাশ ছেলেগুলোর কাছে গিয়ে তাহলে ওরা আকাশকে র্যাক দেওয়ার চেষ্টা করলে সেটাও বুঝতে পারে যে হয়তো ছেলেগুলো ওর পেছনে লাগবে। কতগুলো ভেবে এবার আকাশ ওর হেলমেটটা খুলে দিলে ছেলেগুলো ওকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন ওকে ছেড়ে দেয়। আকাশ একটা মুচকি হাসি দিয়ে ক্যাম্পাসের দিকে যেতে থাকে। এরই মাঝে রুদ্রনীল আর ঈশান আকাশকে দেখে উঠে ওর কাছে আসে আর বলে, কিরে, ওই ছেলেগুলো তোকে দাঁড় করিয়েছিল কেন? তাহলে ছেড়ে দিলে যে? ছেড়ে দেবে না? হেলমেটটা পরা থাকা অবস্থায় চিনতে পারিনি, কিন্তু হেলমেটটা খুলতেই হাওয়া বেরিয়ে গেছে সবগুলোর। এখন চলে গিয়ে কোথাও বসি। ওরা তিনজন গিয়ে একটা গাছের নিচে বসলো আর কথা বলতে লাগলো। এরই মাঝে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই সেদিকে যেতে লাগলো। আকাশ, রুদ্রনীল, ঈশান স্টেজের দিকে যেতে গেলে তখনই আকাশের সামনের দিকে তাকাতে একটা মেয়ের উপর নজর পড়ল। আর মেয়েটাকে দেখার সাথে সাথেই ও পুরো স্তব্ধ হয়ে গেল। মেয়েটাকে দেখতে একদম পরীদের মতো লাগছে। লম্বা ফর্সা গোলগাল চেহারা, মুখে এক চিলতে হাসি, কাজল কালো মায়াবী চোখ দুটো আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট। ঠোঁটের নিচে তিল, আর কথা বলার সময় গালে টোল পড়ে। আকাশ সেদিকেই তাকি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়ালো। ঈশান আর রুদ্রনীল ওর এরকম অবস্থা দেখে বলতে লাগলো, কিরে, তোর আবার কি হলো? না না, কিছু না, চলো। কিছু হয়নি বললেই হলো? ওদিকে তাকিয়ে কি দেখছিস সেটা বল। আরে না, তেমন কিছু না। ও এখানে এলো কোথা থেকে? আর ওকে এখানে দেখছি, তাহলে কি ও এই কলেজের স্টুডেন্ট হবে হয়তো। তার উপর আজকে আবার নবীনবরণ, হয়তো আমার মতো নতুন অ্যাডমিশন নিয়েছে। দেখাই যাক না কোন ইয়ারে পড়ে, তারপর না হয় পেছনে লেগে পড়ব। ম্যাডাম, তোমাকে তো আমি ছাড়ছি না। দ্বিতীয়বার যখন তোমার সাথে দেখা হয়ে গেছে, তাহলে তো প্রেমে ফেলবই। আপনারা কি ভাবছেন আকাশ কাকে দেখলো, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আকাশ সেদিন রাতে সেই মেয়েটাকে, আর আজকে দেখতে ওকে একদম পরীর মতো লাগছে। নীল একটা শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরেছে আর মাথায় সুন্দর করে হিজাব করেছে, যার কারণে ওকে দেখতে কোনো নীল পরীদের থেকে কম লাগছে না। তার উপর হেসে কথা বলছিল, যার কারণে একরাশ মায়া এসে ওর মুখে ভর করছিল। আকাশ বারবার মেয়েটার দিকে তাকাচ্ছিল। তারপর এক পর্যায়ে ওরা স্টেজের কাছে এসে একটা জায়গায় বসে পড়ে।
বেশ কিছুক্ষণ স্যারেরা বক্তৃতা দেওয়ার পর ওদের ক্লাসের দিকে চলে যেতে বলে তখন আকাশ, ঈশান আর রুদ্রনীল যেতে লাগলো। তখন আকাশ খেয়াল করলো ওই মেয়েটা ম্যাডামদের সাথে কথা বলছে। ভাবলো হয়তো কোনো প্রয়োজন ওনাদের সাথে। ওরা ক্লাসে চলে গেলে আকাশ অন্যমনস্ক হয়ে মেয়েটার কথাই ভাবছে। এর মাঝে ওর চোখের সামনে রুদ্রনীল হাত নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। এবার রুদ্রনীল ওকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি রে, তখন থেকে সেই কি এত ভাবছিস বলতো? আরে কিছু না তো। বললেই হলো কিছু না। তুই বলবি নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? ওরা আর কিছু বলতে যাবে এরই মাঝে ক্লাসে কারোর আগমন ঘটলো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। তখন আকাশ সামনের দিকে তাকিয়ে উঠে দাঁড়াতেই পুরো স্তব্ধ হয়ে গেল। আর যাকে দেখলো তাকে দেখার পর আবার ভাবতে লাগলো, এই মেয়েটা এখানে কি করছে, কি হয়েছে বুঝতে পারলেন না তো। তখনকার সেই মেয়েটা ক্লাসে চলে আসছে। আকাশ মেয়েটার হাতে একটা বই দেখলো, যার জন্য ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। এর হাতে আবার বই কেন? তার উপর আবার লেকচার দেওয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? সবাই একসাথে বলে উঠল, ভালো আছে। এবার মেয়েটা যেটা বলল সেটা শোনার পর আকাশের মাথা ঘুরছিল। আমি হচ্ছে তোমাদের নতুন ম্যাম। আমি কয়েকদিন আগেই জয়েন করেছি, আর আজকে আমার প্রথম ক্লাস, তাও সেটা আবার তোমাদের সাথে। আচ্ছা, যেহেতু আমিও তোমাদের মতোই নতুন, তাহলে আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, তারপর তোমরা একে একে সবার পরিচয় দেবে, কেমন? আজকে কোনো ক্লাস নেই, আজকে শুধু পরিচয় পর্বটা হবে। সবাই একসাথে বলে উঠল, ভালো আছে। এবার মেয়েটা যেটা বলল সেটা শোনার পর আকাশের মাথা ঘুরছিল। এবার ম্যাডাম সবাইকে বসতে বলে তখন সবাই বসে পড়ে, কিন্তু আকাশ দাঁড়িয়ে আছে দেখে ঈশান আর রুদ্রনীল ওর হাত ধরে টেনে ওকে বসিয়ে দিল। আকাশ ম্যাডামের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এবার ম্যাডাম বলতে লাগলো, আমি হচ্ছে নিশিতা আক্তার নেহা, তোমাদের নতুন ম্যাডাম। আমার বাসা এই শহরেই, আমি কিছুদিন হলো তোমাদের কলেজে জয়েন করেছি। এখন সবাই একে একে তোমাদের পরিচয়গুলো দাও। এবার সবাই সবার পরিচয় দিতে লাগলো। তারপর আকাশের পর্ব আসলো, কিন্তু হাঁ করে ম্যাডামের দিকে তাকিয়ে আছে, দাঁড়াচ্ছে না। তখন ঈশান আর রুদ্রনীল ওকে বারবার ডাকছিল, কিন্তু আকাশ তাও দাঁড়াচ্ছিল না। তখন ম্যাডাম ওকে বলল, এই যে মিস্টার, আপনাকে কি কথা বলার জন্য লেটার পাঠাতে হবে নাকি? না আপনি উঠে দাঁড়াতে লজ্জা লাগছে? ম্যাডামের কথাই আকাশের ঘোর কাটতে ও তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, জি জি ম্যাডাম। আকাশের এরকম আমতা করে কথা বলতে শুনে ম্যাডাম একটু ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কি তোতলা? তো কই না তো। কিন্তু তোমার কথাতে তো তেমনটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা দাও। আকাশের পরিচয়টা দিলে তখন ম্যাডাম ওকে বসতে বলল। তারপর অন্য সবার পরিচয় নিতে লাগলো। আর আকাশ ফ্যাল করে নেহা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম বারবার খেয়াল করছে আকাশ তখন থেকে ওর দিকে তাকিয়ে আছে। প্রথম দিনটা এভাবেই দেখতে দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। ম্যাডাম বের হয়ে যায়, কিন্তু আকাশ ম্যাডামের দিকেই তাকিয়ে আছে। এবার রুদ্রনীল আর ঈশান বিষয়টা বুঝতে পেরে বলতে লাগলো, তোর ধান্দাটা কি আসলে বলতো? কলেজে আসার পর থেকে দেখছি কার দিকে যেন এক দৃষ্টিতে হ্যাঁ তাকিয়ে না থাকিস। তেমন কিছু না। তারপরে ম্যাডাম ক্লাসে আসার পর থেকে সেটাই হচ্ছে। ম্যাডামের প্রেমে পড়লি নাকি? শুনছি বর্তমান ছাত্রগুলো ম্যাডামের প্রেমে বেশি পড়ে। তোর বেলাতেও তাই হলো নাকি? ওদের কথাই আকাশ চুপ রইল। তখন বিষয়টা বুঝতে না পেরে আকাশ বারবার জিজ্ঞেস করতে লাগলো। তারপর ওদের সেদিন রাতের ঘটনাটা বলে ওরা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই ম্যাডামের প্রেমে পাগল হো গিয়া। তোরা যে কি বলিস না। মামা, তুমি ফেঁসে গেছো। না হলে এভাবে ম্যাডামের দিকে তাকিয়ে থাকতে না। ভালো যখন বেশি ফেলছো, এখন ট্রিট দাও। শুরু হয়ে গেল তোদের। দ্বিতীয় দিন দেখা হলো আর তাতেই তোদের ট্রিট নিতে হবে। কথা হোক, সামনে এগোনোর চেষ্টা করি। তারপর আবার কলেজের ম্যাডাম প্রপোজ অ্যাকসেপ্ট করে কিনা তার ঠিক নেই। এখন ম্যাডাম কাউকে ভালোবাসে কিনা তার ঠিক নেই, আর তোরা ট্রিট চাইছিস।
ট্রিট না দিলে দোয়া করে দেব তোদের প্রেমটা যেন কখনোই না হয়। কর, তোদের যা ইচ্ছা তাই কর। সেদিন ওরা অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর চলে গেল আর আকাশ বারবার ভাবতে লাগলো, সত্যি কি ও ম্যাডামকে ভালোবেসে ফেল? প্রথমে যখন ওকে কলেজে দেখেছিল ভেবেছিল স্টুডেন্ট, কিন্তু যখন ক্লাসে এসে বলল ওদের ম্যাডাম, তখন আকাশের মুখটা কেন চুপসে গিয়েছিল। আকাশ ভেবেছিল স্টুডেন্ট হবে হয়তো, কিন্তু আকাশ শুনল ম্যাডাম, তখন ওর মনটা খারাপ হয়ে গেল। আর আকাশ ভাবছিল শেষ পর্যন্ত কিনা ম্যাডামের প্রেমে পড়ল। কথাগুলো ভেবে আকাশ নিজেকে স্থির করতে পারছে না। আবার বেলকনিতে যাচ্ছে তো আবার রুমে আসছে। এরই মাঝে ভাবি এসে ওকে এরকম হাঁসফাঁস করতে দেখে বলল, ভাইয়া, কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁসফাঁস করছো কেন? কি হয়েছে বলো তো? ভাবি, সেদিন মেয়েটাকে আজকে কলেজে দেখেছি। কোন মেয়েটা বলো তো? আরে ওই যে মেয়েটাকে সেদিন হসপিটালে নিয়ে গিয়েছিলাম রাতে, ওই মেয়েটার কথা বলছি। বলো কি তাহলে? কথা বলনি? প্রপোজ করনি? নম্বরটা অন্তত নিয়ে আসবে। আরে শোনোই না ভাবি, কি হয়েছে। আকাশের কথায় ভাবি কথা বলা বন্ধ করে দিয়ে উৎসুক জনতার মতো ওর দিকে তাকিয়ে রইল। তখন আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, ভাবি, ও আমাদের কলেজের ম্যাডাম। বলো কি ভাইয়া, শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লে? ভাবির কথায় আকাশের মনটা খারাপ হয়ে গেল। ও নিজেও ভাবতে লাগলো শেষ পর্যন্ত কিনা সেই সিনিয়র সব গল্পের মতো ওকে এই গল্পেও ম্যাডামের প্রেমে পড়তে হলো। কথাগুলো ভেবে আকাশ চুপচাপ বসে এলো। তখনই ভাবি মন খারাপ দেখে ওর মুখের দিকে হাত দিয়ে বলতে লাগলো, আরে ধুর পাগল, এতে মন খারাপ করার কি আছে? এখনকার দিনে এগুলো কমন বিষয়। কতই তো হয় ম্যাডামের সাথে স্টুডেন্টের প্রেম। আর তাছাড়া ভালোবাসলে সবই সম্ভব। কি আর এমন বয়স হবে ম্যাডামের? তোমার থেকে 2-4 বছরের বড় হবে। এতে মন খারাপের কি আছে? আর তুমি ওকে ভালোবাসো। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে এগুলো কোনো ম্যাটার না। আর এখন তো কতই হচ্ছে সিনিয়র আপুর সাথে জুনিয়র ছেলের প্রেম, আর ম্যাডামের সাথে ছাত্রের প্রেম। এটা কোনো ফ্যাক্ট না। তুমি আগে বোঝার চেষ্টা করো তুমি ওকে ভালোবাসো কিনা। কিন্তু জানো ভাবি, আমি না এটা আশা করিনি যে ও আমাদের ম্যাডাম হবে। তাহলে কখনোই ওকে নিয়ে এসব ভাবতাম না। দূর পাগল ছেলে, প্রেম কি কখনো বলে কয়ে হয়? ভালোবাসাটা এমনিতেই হয়ে যায়, কখনো বলে ভালোবাসাটা হয় না। আর তুমি হয়তো ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছ, কিন্তু তোমার মুখ বলছে যে ও ম্যাডাম জানলে ওকে ভালোবাসতে না। ভালো যখন একবার বেশিই ফেলেছ, তাহলে তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। কিন্তু ভাবি, আমি যদি ওকে প্রপোজ করি তাহলে ও কখনো আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিবে বলে মনে হচ্ছে না। আকাশ ভাবির সাথে অনেকক্ষণ কথা বলল আর ভাবি ওকে অনেক বোঝালো। দেখো ভাইয়া, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো তুমি ওকে ভালোবাসো আর পছন্দ করো। ওর সাথে কথা বলার চেষ্টা করো, ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। ও যখন সবটা ফিল করতে পারবে তখন না হয় ওকে প্রপোজ করে দিও। তারপর যদি রাজি না হয় তখন আমরা তো আছি, আমরা ওর বাসায় কথা বলবো। সত্য হলেও আমার দেবরটা সিনিয়র ম্যাডামের উপর ক্রাশ খেয়েছে, তাকে এভাবে আমার দেবরের থেকে হারিয়ে যেতে দেই কি করে বলো তো? ভাবি, তুমি যে কি বলো না। আকাশ একটু লজ্জা পেয়ে গেল। তখন ভাবি ওর গাল টেনে দিয়ে চলে গেল। আর আকাশ ভাবতে লাগলো, ভাবি সেই কথাটাই, ঠিক ভালোবেসলে সবই সম্ভব। এটা কোনো ম্যাটার না, ও যেমনই হোক। ম্যাডাম যদি ওকে ভালোবাসে তাহলে এটা কোনো ফ্যাক্ট না। আকাশ পরের দিন কলেজে গেল, গিয়ে দেখলো এখনও ম্যাডাম আসেনি। তাই ওরা কালকে যেখানে বসে আড্ডা দিয়েছিল সেখানে গিয়ে বসলো। একটু পরে রুদ্রনীল আর ঈশান এসে আকাশের পাশে বসলো। তখন রুদ্রনীল ম্যাডামকে নিয়ে ওকে খোঁচা মেরে কথা বলতে লাগলো। এরই মাঝে খেয়াল করলো ম্যাডাম কলেজে গেট দিয়ে ঢুকছে। আকাশ ম্যাডামকে দেখার সাথে সাথেই ওর মুখে একটা হাসি ফুটে উঠল। তখন রুদ্রনীল বলতে লাগলো, আরে ঈশান, দেখছিস আমাদের আকাশ তো ম্যাডামের প্রেমে পড়ে পাগল হয়ে গেয়া। চুপ শালা, আগে ম্যাডামের সাথে একটু কথা বলি, কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, ওকে বোঝাই ভালোবাসি, তারপর না হয় তোদের ট্রিট দিব। আগে কানের গোড়ায় ঘ্যানর ঘ্যানর করিস না তো। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, তাদের অবস্থা হয়েছে ঠিক তেমন। ওরা আর কিছুক্ষণ বসে আড্ডা দিল।
আকাশী নেহা ম্যাডামকে নিয়ে ভাবতে লাগলো। ও বুঝতে পারছে যে ভাবির কথাটাই ঠিক, ম্যাডামকে ও প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। আকাশ সেদিনের মতো ওরা ক্লাসের ঘন্টা দিলে ক্লাসে চলে যায়। এরই মাঝে ম্যাডাম ক্লাসে আসে আর খেয়াল করে একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। আর কালকে সেই ছেলেটা আজকে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আর ম্যাডাম যতবারই ওর দিকে তাকাচ্ছে কেমন যেন ছেলেটা একটা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এমন কিছু দেখে ম্যাডামের বেশ অস্বস্তি লাগছিল। আকাশ বুঝতে পারছিল, কিন্তু তারপরও ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আকাশ ম্যাডামের দিক থেকে চোখ সরাতে পারছে না। তো ম্যাডাম কোনো রকমে ক্লাস শেষ করে তারপর বেরিয়ে গেল আর ভাবতে লাগলো, কি ছেলে রে বাবা, ওইভাবে আমার দিকে তাকিয়ে থাকে কেন? দেখে তো বেশ ভদ্রই মনে হয়, কিন্তু ওইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কেন? তাহলে কি ও আমাকে পছন্দ করে? এসব কি ভাবছে? ও তো আমার ছাত্র, আমাকে তো পছন্দ করতেই পারে, তাও সেটা ম্যাডাম হিসেবে। এভাবে 4-5 দিন চলে গেল। এরই মাঝে আকাশ প্রত্যেকটা দিন ম্যাডামের পিছু করেছে। ম্যাডাম যেখানে গিয়েছে ঠিক সেখানে গেছে। নেহা ম্যাডাম নিজের রুমের সামনে তাকালে দেখে আকাশ রুমের সামনে দিয়ে ঘুরঘুর করছে। ম্যাডাম যতবারই ওকে ডেকেছে আকাশ অন্যদিকে কাটিয়ে দিয়েছে, কিন্তু ম্যাডাম বুঝতে পেরেছে আকাশ ওকে পছন্দ করে। প্রতিদিনের মতো আজকেও ম্যাডাম ক্লাস করাছে, কিন্তু এর মাঝে আকাশ খেয়াল করলো ম্যাডামের সাদা ধপধপে পেটের উপর থেকে শাড়িটি একটু সরে গেছে। তখন আকাশ একটা ঘোর লাগা দৃষ্টিতে ম্যাডামের নাভির দিকে তাকিয়ে রইল, যেটা দেখে ম্যাডাম বুঝতে পারলো যে আকাশ ওর পেটের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে নেহা শাড়িটা ঠিক করে নিল। তারপর একটা সময় ক্লাস শেষ হয়ে গেল। ও যখন বেরিয়ে যাবে তখন আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, একটু আমার সাথে দেখা করো তো। নেহা ম্যাম কথাটা বলে বেরিয়ে যেতে গেল। এবার রুদ্রনীল আর ঈশান দুজনেই ভুরুকুচকে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আর আকাশ আবুলের মতো ম্যাডামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান বলতে লাগলো, মামা, তোমার কপাল খুলে গেছে। ম্যাডাম মনে হয় তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছে। যাও যাও, শুনে আসো কি বলে। কি আর বলবে, হয়তো ফ্যামিলি প্ল্যানিংটা আগে থেকেই করে রাখবে। আকাশ ওদের দিকে ভুরকুচকে তাকালে ওরা দুজনে দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আকাশ রাগী কণ্ঠে বলতে লাগলো, আর আমি তোদের মুখে ভালো কিছু আসে না, তাই না? আরে মামা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা তো ঠিকই বলছি। ম্যাডাম তোমাকে এই সময় ডাকবে কেন? তুমি যেভাবে ম্যাডামের দিকে তাকিয়ে থাকো তাতে তো ম্যাডাম বুঝতে পেরেছে তোমার ওনার সাথে রোমান্স করার ইচ্ছা আছে। এখন যাও, কি বলে শুনে এসো। আকাশ ওদের কথাই আর কান না দিয়ে বেরিয়ে তারপর ম্যাডামের রুমের সামনে এসে বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিং। এবার আকাশ গিয়ে নেহার সামনে দাঁড়াতে ও একবার আকাশকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলতে লাগলো, আচ্ছা, তুমি সবসময় আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কি সমস্যা তোমার? তার উপর আবার আমার পেটের দিকে এভাবে তাকিয়েছিলে কেন? ম্যাডামের এরকম হঠাৎ প্রশ্নে এবার আকাশ একটু হকচকিয়ে গেল আর তোতলাতে বলল, কই ম্যাম, না তো। একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। তুমি যে আমার দিকে তাকিয়ে থাকো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তার উপর আজকে আমার পেটের দিকে তাকিয়েছিলে, সেটা বলো, কি সমস্যা তোমার? না না ম্যাডাম, কোনো সমস্যা নেই তো। নে এবার বারবার আকাশকে জিজ্ঞেস করতে লাগলো। তখন আকাশ বলল, না ম্যাডাম, বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এখন যাও। আর শোনো, ক্লাসে সবার সামনে ওইভাবে তাকিয়ে থাকবে না। কিছু বলার থাকলে প্রশ্ন করবে, না হলে এভাবে তাকিয়ে থাকবে না। কেন ম্যাম? আপনার দিকে তাকিয়ে থাকলে আপনার সমস্যা হয় বুঝি? হ্যাঁ, সমস্যা তো হবেই। তুমি আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, আমার তো সমস্যা হবেই। কিন্তু ম্যাডাম, আপনাকে দেখতে তো অনেক সুন্দর, তাই সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। তাহলে আমিও তো আপনার স্টুডেন্ট হিসেবে আপনার দিকে তাকাতেই পারি, এতে সমস্যা কি আছে? নেহা আকাশকে কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তখন আকাশ আর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু নেহা যখন কিছু বলল না তখনও বেরিয়ে আসলো। আকাশ ভাবতে লাগলো, ম্যাম কি আজকে বলা উচিত ছিল ওনাকে পছন্দ করে? আবার পরক্ষণেই ভাবলো, না, এত তাড়াতাড়ি বলাটা ঠিক হবে না, এতে ম্যাম হয়তো রেগে যেতে পারে। আর এই বিষয়টা এত সহজ না,
উনি আমার ম্যাম আর আমি ওনার স্টুডেন্ট, এর জন্য ওনাকে একটু সময় দিতে হবে, বোঝাতে হবে আমি ওনাকে সত্যি ভালোবাসি। আজ 15টা দিন কেটে গেছে আর নেহা এখন বেশ ভালোই বুঝতে পেরেছে আকাশ ওকে পছন্দ করে, কিন্তু সেটা বলতে পারছে না। প্রতিদিনের মতো আজকেও নেহা আকাশদের ক্লাসে যাওয়ার জন্য যখনই লাইব্রেরি থেকে একটা বই নিতে যাবে তখন আকাশ লাইব্রেরিতে ঢুকে যায়। তারপর নেহা যেদিকে যাচ্ছিল আকাশও সেদিকে যাচ্ছিল। এবার নেহার মনে হতে থাকে কেউ যেন ওকে পেছন থেকে ফলো করছে, তাই ও পেছনের দিকে তাকাতেই আকাশ তার আগেই সেখান থেকে সরে যায়। তখন নেহা কাউকে পেছনে না দেখে সামনের দিকে এগোতে থাকে আর বইটা খুঁজতে থাকে। আকাশ ওর পেছন পেছন যেতে লাগলো। আকাশ খেয়াল করেছে নেহার মুখটা মায়াবী হলো, কিন্তু সবসময় কেমন যেন মন খারাপ করে থাকে। আকাশ বুঝতে পারে না কি হয়েছে। নেহা এগিয়ে যাচ্ছে আর আকাশ ওর পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে নেহা সেলফে থাকা একটা বই বের করে আর ঠিক সেখানে আকাশ দাঁড়িয়েছিল আর সাথে সাথে আকাশের চোখে নেহার চোখ পড়ল। তখন আকাশ চোখ ফিরিয়ে নেয় আর ওখান থেকে চলে যেতে গেলে তখন নেহা এসে ওর সামনে দাঁড়ায় আর বলতে শুরু করে, তুমি এখানে কেন? তুমি নিশ্চয়ই আমাকে ফলো করছো, তাই না? তোমাকে না বলেছি তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না? আর এখন তো রীতিমতো আমাকে ফলো করতে শুরু করে দিয়েছো। ধান্দাটা কি তোমার বলো তো? তোমাকে দেখে সুবিধার মনে হচ্ছে না? কই ম্যাডাম, কিছু না তো। তুমি আমাকে ফলো করছো, আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। বিষয়টা কি প্রিন্সিপালের কাছে বলতে হবে? আকাশ বুঝতে পারলো নরম কথায় কোনো কাজ হবে না, একটু গরম হতে হবে। তাই ও বলতে লাগলো, ম্যাম আমি আপনাকে দেখি, তাহলে তো আপনি আমাকে দেখেন, তাই না? মানে? ম্যাম মানে তেমন কিছু নয়, আমি আপনাকে দেখি মানে তো আপনি আমাকে দেখেন, না হলে আপনি বুঝলেন কি করে আমি আপনাকে ফলো করি, আপনার দিকে তাকিয়ে থাকি? একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না, না হলে কিন্তু। কুল কুল ম্যাডাম কুল। সবসময় এত রেগে থাকেন কেন? রাগলে আপনার শরীর খারাপ করবে। একটু হাসবেন, ভালো লাগবে। আর আপনাকে হাসলে অনেক কিউট লাগে। আকাশ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমার ম্যাম। ম্যাডাম তো কি হয়েছে? ম্যাডাম আর ছাত্র কি প্রেম করে না নাকি? ওদের কখনো বিয়ে হয় না? আকাশ শেষ কথাটুকু বিড়বিড় করে বলল। তখন নেহা বেশ রেগে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে? কি বললে তুমি? সব কথা শুনতে নেই, আর হেডলাইনগুলো আমি একবারই বলি। আকাশ কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো আর নেহা সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো আকাশ কি বলে গেল। তারপর একটা সময় ও ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে দেখলো আকাশ আবার ওর দিকে তাকিয়ে আছে। নেহা বেশ বিরক্ত ফিল হচ্ছিল। ও এখন ঠিক বুঝতে পারছে আকাশ ওর দিকে কেন তাকিয়ে থাকে, কিন্তু নেহা ভাবে এটা কখনোই সম্ভব না, ও আমার স্টুডেন্ট। আর তারপর আমার এখন কিছুই নেই, আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই। আর এই সম্পর্কটা সমাজ কখনোই মেনে নেবে না, তাই ওকে দূরে রাখতে হবে। ওকে সুযোগ দিলেও ততটাই পেয়ে বসবে। সেদিন মতো আকাশ ক্লাসগুলো শেষ করে ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে আসতেই দেখলো নেহা ম্যাম দাঁড়িয়ে আছে রিকশার জন্য, কিন্তু পাচ্ছে না। তখন আকাশ বাইকটা চালিয়ে নেহার সামনে দাঁড়াতেই নেহা একবার ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তখন আকাশ সেখানে দাঁড়িয়ে রইল। এবার নেহা একটু সরে যেতেই আকাশ আবারও ওর সামনে গিয়ে দাঁড়ালো। তখন নেহা আবারও একটু সরে গেল। আকাশ ওর মুখোমুখি দাঁড়াতে নেহা বেশ রেগে গেল আর বলতে লাগলো, এই যে আপনার কি সমস্যা? হ্যাঁ, বারবার আমাকে ডিস্টার্ব করছেন কেন? এবার আকাশের হেলমেটটা খুলে হাতে নিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, ম্যাম আমি আকাশ। আপনাকে দেখে মনে হলো আপনি রিক্সা পাচ্ছেন না, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করি। কোনো দরকার নেই, আমি রিক্সা পেয়ে যাব, তুমি চলে যাও। ম্যাম এটা বললে তো হবে না। আমি আপনাকে এখানে একা ফেলে রেখে চলে যাব সেটা তো হয় না। তার উপর দেখেছেন ওই ছেলেগুলো আপনার দিকে কিভাবে তাকিয়ে আছে। আমি যেতেই যদি ওরা আপনার কাছে এসে মিসবিহেভ করতে শুরু করে তখন কি হবে ভেবেছেন? এবার নেহা সামনের দিকে তাকাতে খেয়াল করলো কয়েকটা বকাটে ছেলে ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। সাথে সাথে ও ভয়ে চুপসে গেল। তখন আকাশ আবার বলল, আর কোনো কথা না বাড়িয়ে এবার বাইকের পেছনে উঠে বসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। কিন্তু আকাশ ভাবতে লাগলো নেহা হয়তো ওকে বিশ্বাস করতে পারছে না,
তাইও বলল, ম্যাম, ভয়ের কোনো কারণ নেই। আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন। ভয় নেই। আমি অতটাও বাজে নই যে একটা মেয়েকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানি না। আপনি যেতে পারেন আমার সাথে। আকাশের কথায় নিহার একটু খারাপ লাগলো, তাই ও আর কিছু না ভেবে আকাশের বাইকের পেছনে উঠল, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। তখন আকাশ বাইক স্টার্ট করে বলল, ম্যাম ধরে বসেন, না হলে পড়ে যাবেন তো। তুমি এত বেশি বুঝো কেন? আমি পড়বো না, তুমি চলো। আকাশ বাইক চালাতে লাগলো। 2-3 মিনিটের মতো দুজনের মধ্যে নীরবতা ছিল। তারপর আকাশ নেহা ম্যামকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ম্যাম, একটা কথা বলবো। হ্যাঁ বলো। ম্যাম, আপনি সবসময় এরকম মন খারাপ করে থাকেন কেন? আর আমার সাথে সবসময় রাগি মুডে কথা বলেন কেন? আমাকে দেখে কি আপনার অনেকটা খারাপ ছেলে বলে মনে হয়? নেহা আকাশের প্রশ্নে উত্তর কী দেবে ও নিজেও জানে না। নেহা বারবার ভাবছে ওর জীবনে যে ঝড় বয়ে গেছে, এরপর ও কিভাবে হ্যাপিনেস থাকবে। কথাগুলো ভেবে নেহা চুপচাপ হয়ে রইল। ও কোনো কথা বলছিল না দেখে আকাশ বলল, বুঝতে পেরেছি, পার্সোনাল কথা বলতে হবে না। আকাশ বাইক চালিয়ে তারপর নেহার বাসার সামনে চলে আসে। বাইকটা থামিয়ে দিলে নেহা নেমে যায়। আকাশকে একটা ধন্যবাদও দিল না, বাসের ভিতরে চলে গেল। আর আকাশ এখনও আবুলের মতো সেখানে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো। কি মেয়েরে বাবা, একটা ধন্যবাদও দিল না। আকাশ খুশি মনে বাসায় চলে আসলো। আজকে নেহা ওর বাইকের পেছনে বসেছে, তাই ওর খুশি দেখে কে, যদিও দূরত্ব বজায় ছিল। নেহার শরীর থেকে অদ্ভুত রকমের একটা পাগল করা স্মেল আসছিল, যেটা আকাশকে পুরো মাতাল করে দিয়েছিল। আকাশ বাসার সামনে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিল। আর আকাশের হাসি মাখা মুখ দেখে জিজ্ঞেস করলো কী হয়েছে। এবার আকাশ ভাবিকে বিষয়টা খুলে বলে ভাবি একটা হাসি দিয়ে বলল, আমার দেবর দেখছি তার সিনিয়র গার্লফ্রেন্ডের সাথে অনেক দূর এগিয়ে গেছে। কি যে বলো না ভাবি, কোথায় আর এগোতে পারলাম। আমার ম্যাম তো সবসময় রাগি মুডে থাকে। আমি ওকে ফলো করলে ও তো রেগে আগুন হয়ে যায়। দেবরজি, একটু অপেক্ষা করো। সিনিয়র গার্লফ্রেন্ড তো, তাই একটু পড়তে সময় তো লাগবেই। আর তাছাড়া এখন রাগ দেখাচ্ছে, ওটা একসময় ভালোবাসা হয়ে যাবে। একটু অপেক্ষা করো। আকাশ আরও কিছুক্ষণ ভাবির সাথে কথা বলে রুমে চলে আসে। এভাবেই দিন যাচ্ছে। এখন আকাশ নেহাকে সব জায়গাতে ফলো করে, আর নেহার সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু ওকে কিছু বলে না, শুধু ওর থেকে দূরে থাকার চেষ্টা করে। নেহা ভাবে ওর কাছে আর কাউকে কিছু দেওয়ার মতো বাকি নেই। কথাগুলো ভেবে নেহা একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কয়েকদিন পরের ঘটনা, নেহা বাসা থেকে বের হয়ে বাসে উঠে যায় কলেজে যাওয়ার জন্য। আকাশ নেহার বাসার সামনে চলে আসছিল। কিছুটা দূরে আসতেই খেয়াল করে ও একটা বাসে উঠে গেল। তখন আকাশও বাসটাকে থামিয়ে দিয়ে উঠে যায়। এরই মাঝে নেহা বাসের মাঝামাঝি অবস্থানে গিয়ে দাঁড়াতে কয়েকটা ছেলে ওর দিকে বেশ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। নেহা শাড়ি পরেছে আর ওর পেটটা একটু দেখা যাচ্ছে, যেটা দেখে ছেলেগুলো ওর দিকে একটা কুদৃষ্টিতে তাকিয়ে আছে। এই মাঝে ছেলেগুলো ওর দিকে এগিয়ে আসে আর বাজে বাজে কমেন্ট করতে থাকে। আকাশ সবেমাত্র বাজে উঠেছে আর এসে দেখে নেহাকে ছেলেগুলো বেশ ডিস্টার্ব করছে। নেহা আকাশের দিকে তাকাতেই আকাশ একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে যায়। আকাশ নেহার কাছে গিয়ে দেখে বাসে একটাও সিট নেই। খেয়াল করলো নেহা যতই ছেলেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আর ছেলেগুলো ওকে ততই ডিস্টার্ব করছে। আকাশ আর কোনো উপায় না পেয়ে নেহাকে সেভ করার জন্য একদম নেহার পিছনে গিয়ে দাঁড়ালো, যার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। নেহার শরীর থেকে একটা পারফিউমের স্মেল আকাশের নাকে যাচ্ছিল, যেটাকে পুরো পাগল করে দিচ্ছিল। আকাশ এরকম কর্মকাণ্ডে ছেলেগুলোর থেকে ওকে কিছুটা বলতে যাবে, তার আগে আকাশ বলল, এই তোমাকে না বলেছি তুমি বাসে আসা যাওয়া করবে না, তারপর আমার উপর রাগ করে কেন আসলে? আমি চাই না আমার ওয়াইফ বাসে চলাফেরা করুক, কিন্তু তুমি সেটাই করো। রাগ আমার উপর করেছো, তাহলে বাইকে আসতে তোমার সমস্যা কোথায়? আকাশের এরকম কথা শুনে নেহা কী বলবে ও বুঝতে পারছে না, তারপর চুপ করে রইল। আকাশ নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যাম, কোনো ধরনের সিন ক্রিয়েট করবেন না। ছেলেগুলোকে দেখেছেন? আমি যদি এটা না বলি তাহলে ওরা আপনার পেছনে কখনোই ছাড়বে না।
আকাশের কথায় নেহা শান্ত হয়ে গেল। তখন আকাশ ওর পেছনে দাঁড়িয়ে রইল। আকাশ পুরো পাগল হয়ে যাচ্ছিল নেহার শরীরের স্মেলে। একটা পর্যায়ে ওরা কলেজের সামনে আসে। তারপর দুজনে বাস থেকে নেমে যায়। আকাশ নেহার পেছনে পেছনে যেতে থাকে। তখন একটা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকাতেই আকাশ বলতে লাগলো, নিন, এখন বকা দিলেও দিতে পারেন আর থাপ্পড় মারতে পারেন। আকাশের কথায় নেহা না হেসে পারল না। ও ফিক করে হেসে দিল। তখন আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, হাসলে কত সুন্দর লাগে, তা না করে শুধু সবসময় গোমরা মুখ থাকেন। নেহা আকাশের কথাগুলো শুনে ভালোই লাগছিল, কিন্তু আবার পরক্ষণেই মনে পড়ল আকাশ ওর স্টুডেন্ট, তাই ও হাসি থামিয়ে দিয়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। তখন আকাশ ওর পেছন পেছন আসলে নেহা বলতে লাগলো, তোমার সমস্যা কি? তুমি এইভাবে আমাকে ফলো করছো কেন? এটা যদি কেউ দেখে তাহলে কি ভাববে বলো তো? কি আর ভাববে? ভাববে স্বামী স্ত্রীকে রাস্তার ওই বখাটে ছেলেগুলোর হাত থেকে সেভ করছে। কি? না না ম্যাম, বলছিলাম যে আপনি ম্যাম আর আমি আপনার স্টুডেন্ট, তাই আমরা একসাথে হেঁটে আসছি, সেটাই বলবে। দেখো, আমি তোমাকে বারবার বলছি তুমি আর কখনো আমাকে ফলো করবে না। তুমি কেন সবসময় আমাকে ফলো করো বলো তো? আকাশ কিছু বলতে গিয়েও বলতে পারল না। এভাবেই আকাশ নেহাকে প্রত্যেকদিন ফলো করে, কিন্তু নেহাকে কিছু বলতে গিয়েও পারে না। নেহা ভাবে ও নিজের দিক থেকে শক্ত থাকলেই হবে। প্রত্যেক দিনের মতো আজকেও আকাশ নেহার বাসার সামনে দাঁড়িয়ে আছে। এরই মাঝে নেহা বাসা থেকে বের হলে আকাশ চলে আসতে যাবে। তখনই আকাশ বাইকটা থামিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি এখানে কি করছো? ম্যাম এখান দিয়ে যাচ্ছিলাম, একটা বন্ধুর সাথে দেখা করে ভাবলাম আপনার বাসার সামনে দিয়ে যাই, যদি আপনার সাথে দেখা হয়ে যায়। মিথ্যেটাও ঠিক মতো বলতে পারো না। তুমি যে আমার জন্য এখানে এসেছো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। দেখো আকাশ, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না, তাই প্লিজ এইসব পাগলামি করো না। আর আমি তোমার থেকে অনেক অনেক সিনিয়র, আমি বুঝতে পারছি তুমি কি বোঝাতে চাইছো, কিন্তু কিসের জন্য সবসময় আমাকে ফলো করো, কেন আমার দিকে তাকিয়ে থাকো, কিন্তু এটা কখনোই সম্ভব না। ম্যাম কেন সম্ভব না? সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তোমার ম্যাম আর তুমি আমার স্টুডেন্ট। আর তাছাড়া নেহা কথাটা বলতে গিয়েও থেমে গেল। তখন আকাশ আগ্রহের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। এরই মাঝে নেহা একটা সিএনজি দেখতে পেল, সেটাতে উঠে গেল আর আকাশ ওর পেছন পেছন যেতে লাগলো। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। এই দিনগুলোর মধ্যে আকাশ আর নেহার মাঝে একটা ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে। আকাশ ভেবেছে ওর সাথে আগে বন্ধুত্ব করতে হবে, কারণ ভাবি তেমনটাই বলেছিল। যখন থেকে ভাবি জানতে পেরেছে যে নেহা এখন খুব ভালো করে জানে যে আকাশ ওকে পছন্দ করে, তখন থেকে ভাবি নেহার সাথে ফ্রেন্ডশিপ করতে বলেছিল। আকাশ অনেকবার নেহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নেহা ওকে কোনো পাত্তাই দেয়নি। প্রতিদিনের মতো আজকেও আকাশ কলেজে এসে নেহার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নেহা ওকে ততবারই এড়িয়ে যাচ্ছে। আর আকাশ বিষয়টা মেনে নিতে পারছে না। আকাশের মনটা বেশ খারাপ হয়ে যায়। ওকে বেশ কয়েকবার এড়িয়ে যেতেই তখন আকাশ বাসায় চলে আসে। তারপর গিয়ে মন খারাপ করে রুমে বসে রইল। এর মাঝে ভাবি আসলো আর ওকে মন খারাপ করে থাকতে দেখে বলতে শুরু করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? না ভাবি, তেমন কিছু না। কথা ঘোরানোর চেষ্টা করো না। দেখো, তুমি মিথ্যে কথাটা বেশ ভালো বলতে পারো না। আমাকে বলো কি হয়েছে? নেহার সাথে কিছু হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? এবার আকাশ চুপ করে রইল। তখন ভাবি ওকে আবার জিজ্ঞেস করতে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, ভাবি, নেহা সবসময় শুধু আমাকে এড়িয়ে যায়। আমি ওকে বোঝাতে পারছি না ওকে কতটা ভালোবাসি। যতবার ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও ততবার আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আজকে 3টা মাস হয়ে গেল আমি ওর পেছনে পড়ে আছি, কিন্তু ওকে বোঝাতেই পারলাম না ওকে কতটা ভালোবাসি। বারবার শুধু আমাকে বলে এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না আমি জানি না। আমার মনে হয় ও আমাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু কোনো কারণে সে আমাকে বলতে পারে না। তুমি জানো, ওর সাথে আমি যখন থাকি ও অনেক হ্যাপি থাকে, কিন্তু কেন যে ও আমাকে ভালোবাসতে পারছে না আমি জানি না। দেখো, এটা ওর মুখ বলছে, কিন্তু ওর মন অন্য কিছু বলছে।
তোমার যেহেতু বিশ্বাস আছে ও তোমাকে ভালোবাসে, তাহলে তুমি ওকে প্রপোজ করে দাও। আর দেরি করা ঠিক হবে না। প্রপোজ করে দাও, হয়তো অ্যাকসেপ্টও করে নিতে পারে। আর না করে নিলেও কিছুদিন তোমাকে ঝুলিয়ে রেখে তারপর অ্যাকসেপ্ট করে নিতে পারে। আসলে সিনিয়র তো, তাই একটু ইগোতে লাগছে। কিন্তু ভাবি প্রপোজ করলে তো ও সিন ক্রিয়েট করতে পারে। করলে করবে, তাই প্রপোজটা কলেজ ক্যাম্পাসে করো না। তুমি ওকে একা কোনো জায়গায় দেখা করতে বলো, সেখানে না হয় করো। ভাবির কথাগুলো আকাশ বেশ মনোযোগ দিয়ে ভাবতে লাগলো। তখন সিদ্ধান্ত নেয় বিকেলে নেহাকে প্রপোজ করবে। তাই নেহাকে ফোন দিতেই ফোনটা রিসিভ করে আর বলে, হ্যাঁ আকাশ বলো। তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবে? কেন? বলবো, দেখা করতে পারবে কিনা সেটা বলো, না পারলে বারণ করে দাও। এত প্রশ্ন করো কেন সব সময়? কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমাকে আজকে কলেজে দেখলাম না, কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছে বলো। তুমি দেখা করতে পারবে কিনা সেটা বলো। আমি তোমাকে কোনো প্রশ্ন করেছি, তুমি সেটা কিন্তু এড়িয়ে যেতে চাইছো। আকাশ, তুমি কিন্তু আমাকে রীতিমতো ফোর্স করছো। আমি কিন্তু তোমার ম্যাম। ও, এই জন্যই এর থেকে বেশি কিছু করতে পারি না ওইটা ভেবে। আচ্ছা, দেখা না করার ইচ্ছা থাকলে করতে হবে না। ভালো থেকো। আকাশ কথাটা বলে ফোনটা কেটে দিয়ে তারপর বিছানায় শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো শেষ পর্যন্ত কিনা ওকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে। এতগুলো দিন ধরে ওর পেছনে সময় দিচ্ছে। অন্য কোনো মেয়ের পিছনে দিলে হয়তো এতদিনে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিত। কথাগুলো ভেবে আকাশ চোখ বন্ধ করে নেহার সাথে করা দুষ্টু মিষ্টি খুনসুটির কথাগুলো ভাবতে লাগলো। অন্যদিকে আকাশে এরকমভাবে ফোন কেটে দেওয়াতে নেহা একটু খারাপ লাগলো। ও ভাবলো ছেলেটাকে এভাবে না বললেও পারতো। এরপর কি মনে করে যেন নিজে থেকেই আবার ফোন দিল। তখন আকাশ উঠে বসে আর ফোনটা হাতে নিয়ে দেখে নেহা ফোন করেছে। রিসিভ করে কানে দিতেই বলতে শুরু করে, ফোন কাটলে কেন? বাই, যেটা জিজ্ঞেস করেছি সেটা তো বলনি, তাহলে কাটবো না কি করব? আর তাছাড়া তুমি তো আমার সাথে দেখা করবে না, শুধু শুধু কথা বলে লাভ কি? আমি কি একবারও বলেছি দেখা করব না? কোথায় আসতে হবে বলো? আমি তোমাকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুমি এখানে চলে আসো। একটু পর আকাশ একটা রেস্টুরেন্টের ঠিকানা দিলে নেহা দেখে রেখে দেয়। বিকেল হতেই ও রেডি হয়ে তারপর বেরোনোর সময় আকাশকে একটা ফোন দেয়। সাথে সাথে আকাশ বেশি স্টাইল মেরে তারপর খুব সুন্দর করে একগুচ্ছ গোলাপ নিয়ে বের হয়। বের হয়েই আগে রেস্টুরেন্টের গিয়ে কর্নারে একটা টেবিলে বসে রইল। দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু নেহার আসার কোনো নাম নেই। আকাশ চুপচাপ বসে আছে। একটা সময় কেউ একজন এসে সামনে দাঁড়ায় আর বলতে শুরু করে, আকাশ। বসো। আপনাদের মনে একটা ডাউট থাকতে পারে, নেহা আকাশে ম্যাম তাহলে তুমি করে কেন বলে? আসলে যেদিন থেকে ওদের মাঝে ফ্রেন্ডশিপ হয়েছিল সেদিন থেকে আকাশ নেহাকে তুমি বলার পারমিশন চেয়েছিল। আর নেহা ওকে সেই পারমিশনটা দিয়েছে, কিন্তু বলেছে যেন কলেজে তুমি করে না বলে, আর এমনি সময় বলতে পারে। এবার আকাশের কথায় নেহা একটা চেয়ার টেনে ওর সামনাসামনি বসলো। তারপর বলতে লাগলো, হ্যাঁ এখন বলো, কি বলবে? খুব ব্যস্ততা তোমার। আরে না, তুমি কি জন্য ডেকেছো সেটা শোনার জন্যই তো আসলাম। তাহলে একটু চুপচাপ বসো। সব সময় এত তাড়া দেখাও কেন? আমার কাছে আসলেই ব্যস্ততা দেখাও। কি এত ব্যস্ততা তোমার? হাজবেন্ড আছে নাকি যে তাকে সময় দিতে হবে? আকাশের কথাটা শুনে নেহার মনটা যেন খারাপ হয়ে গেল। নেহা মাথা নিচু করে রইল। আকাশ বুঝতে পারলো না কি হলো। তারপর ওকে জিজ্ঞেস করলো। আকাশ প্রস্তুত হচ্ছে নেহাকে প্রপোজ করার জন্য, কিন্তু কি থেকে কি বলবে বুঝে উঠতে পারছে না। একটা পর্যায়ে আকাশ যখন কথা বলছিল না, 5 মিনিট পার হয়ে গেল, তখন নেহা বলতে লাগলো, কি হলো, তুমি কথা বলছো না যে? আর কি জন্য ডেকেছো সেটা তো বলবে। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমরা কিছু খেয়ে নেই। হ্যাঁ সেটা পরেও করা যাবে, কিন্তু আগে কি বলার জন্য ডেকেছো সেটা বলো। আকাশ বুঝতে পারছিল নেহা ওর কথাগুলো না শোনা পর্যন্ত এখানে বসবে না, আরও স্বাভাবিক থাকতে পারছে না। আকাশ নিজেকে প্রস্তুত করে নিয়ে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা রিং বের করে চেয়ারে উঠে গিয়ে তারপর নেহার দিককে ধরে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, ভালোবাসার কথাগুলো কিভাবে বলতে হয় সেটা আমি জানি না, কিভাবে প্রিয় মানুষটাকে বোঝাতে হয় সেটাও আমি জানি না,
কিভাবে তাকে নিজের কাছে রাখতে হয়, কিভাবে তাকে ভালোবেসে আগলে রাখতে হয় সেটাও জানি না। তবে জানতে চাই আর জানাতে চাই তাকে আমি খুব বেশি ভালোবাসি। নেহা, প্রথম যেদিন তোমাকে কলেজে দেখেছিলাম সেদিনই প্রথম দেখে তোমাকে অনেক বেশি ভালো লেগে যায়। তারপর যখন জানতে পারলাম তুমি আমার ম্যাম, তখন থেকে আমার ভেতর একটু খারাপ লাগা কাজ করেছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে ভালোবাসায় এগুলো কোনো ম্যাটার করে না। হ্যাঁ সত্যি, এটা কোনো বিষয় না। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভালোবাসলাম কি করে, কিন্তু দেখো ভালোবাসার কোনো বয়স সিনিয়র জুনিয়র দেখে হয় না। যাই ভালোবাসাটা এমনিতেই হয়ে যায়, সেটা তুমি খুব ভালোভাবেই জানো। আর আমারও তেমনিভাবে হয়ে গেছে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কতটা বেসেছি সেটা জানি না, তবে যদি বোঝাতে বলো হয়তো বুঝিয়ে দিতে পারবো কত বেশি ভালোবাসি। সব সময় তোমাকে নিজের বুকে আগলে রাখার চেষ্টা করব, ভালোবেসে তোমাকে সুখে রাখার চেষ্টা করব, কখনো কোনো আঁচ লাগতে দেব না। নেহা, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আকাশের এরকম হঠাৎ করা প্রপোজালের জন্য নেহা মোটেও প্রস্তুত ছিল না। ও ভাবতে পারেনি আকাশ আজকে ওকে এখানে ডেকে এভাবে প্রপোজ করবে। সবটা ওর ধারণার বাইরে ছিল। নেহা ভাবতো আকাশ ওকে পছন্দ করলেও যে ওকে নিয়ে এমন কিছু ভাবে সেটাও কল্পনা করতে পারেনি। নেহা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলছে না দেখে আকাশ বলল, নেহা, আর যাই করো আমাকে অন্তত ফিরিয়ে দিও না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর কতগুলো দিন ধরে আমি তোমার পেছনে পড়ে আছি। দেখো আমাদের মধ্যে কী রকম সম্পর্ক, আমরা কেমন কি, আমি সেটা কিছু জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমার চাই, আর সেটা যেভাবেই হোক। তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো, আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, আমি সবটা ম্যানেজ করে নেব। প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো। কথাটা বলে আকাশ নেহার একটা হাত ধরতে গেলে নেহা এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিয়ে নিল। তখন আকাশ উঠে দাঁড়ায় আর নেহা বেশ কড়া কণ্ঠে বলতে লাগলো, ছি আকাশ, আমি ভাবতেও পারিনি আজকে তুমি আমাকে এখানে ডেকে এনে এসব বাজে বাজে কথা বলবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করো, তাই এইভাবে আমাকে ফলো করো। আমি তোমার সাথে বন্ধুত্ব করলে তুমি হয়তো সেগুলো ভুলে যাবে, কিন্তু তুমি যে এইসব কথা বলবে আর আমাকে নিয়ে এমন কিছু ভাবো সেটা আমি ভাবতে পারিনি। তুমি বুঝতে পারছো না আমি তোমার ম্যাম আর তুমি আমার স্টুডেন্ট। আমাদের মাঝে বয়সের ডিফারেন্সটা দেখেছো? তুমি আমার থেকে জুনিয়র হয়ে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারলে কি করে? আর পারলেও সেটা মেনে নেওয়া যেত, কিন্তু তুমি সেটা না করে একদম তোমার ম্যামকে ভালোবেসে ফেললে। এটা কিভাবে হয়? তোমার মাথায় এসব চিন্তাভাবনা আসে কোথা থেকে আমি সেটা বুঝতেই পারছি না। নেহা, আমার কথাটা শোনো। দেখো এসব কিভাবে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এই 3টা মাসে বুঝে গেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি একটাবার বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, আমি তাই করব। তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এসব উল্টাপাল্টা কথা বলতে না। তোমাকে আমি বারবার বলেছি তুমি এসব নিয়ে উল্টাপাল্টা কিছু ভাববে না, কিন্তু তুমি সেটাই করেছো। তুমি বুঝতে পারছো না এই সম্পর্ক হওয়া সম্ভব না, আর আমার পক্ষে তো নয়ই। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। কিন্তু কেন, আমার মধ্যে কি কোনো কমতি আছে বলো? আমি দেখতে খারাপ, নাকি আমাদের টাকা পয়সা কোনো কিছু কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি সে কথা বলছি না। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি কাউকে ভালোবাসি না, আর তার মধ্যে কোনো কিছুর কমতি নেই, কিন্তু তারপরও এই সম্পর্ক হওয়াটা কখনো সম্ভব না। আমার পক্ষে তোমাকে ভালোবাসা কখনোই সম্ভব না, তাই তুমি এসব ভুলে যাও। নেহা, সেটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভুলে যাওয়াটা কখনোই সম্ভব না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি যদি বলি তুমি তোমার আব্বু আম্মুকে ভুলে যাও, তাহলে তুমি পারবে সেটা করতে? কখনোই পারবে না। তাহলে আমি তোমাকে যে এতটা ভালোবাসি তোমাকে কি করে ভুলবো বলো? আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আগে যদি জানতাম যে তুমি এইসব কথা বলার জন্য এখানে আমাকে ডেকে আনবে, তাহলে আমি কখনোই আসতাম না। তোমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। শোনো, আজকের পর থেকে আমাদের মাঝে কোনো ফ্রেন্ডশিপ থাকবে না। আমাদের মাঝে যে সম্পর্কটা ছিল সেটা তুমি ভেঙে দিয়েছো এইসব কথা বলে। তুমি আর কখনো আমার সামনে আসবে না। নেহা, আমি তোমাকে ভালোবাসি,
তুই যতবারই আমাকে ফিরিয়ে দাও আমি ততবারই তোমার সামনে আসব। তুমি আমাকে যতই বারণ করো আমি কখনোই তোমার কথা শুনবো না। সেটা দেখা যাবে। আর তুমি যদি আমার সামনে আসো তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্টুডেন্ট। ভালো তো তুমি আমাকে বাসো, কিন্তু সেটা বোঝাতে চাইছো না। আর আমিও তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝাতেও পারছি না। নেহা বুঝতে পারলো আকাশের সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই আরও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর আকাশ সেখানে একটা চেয়ার টেনে বসে পড়ল। নেহা কথাগুলো বেশ জোরেই বলছিল, যার কারণে রেস্টুরেন্টে কয়েকজন ওর দিকে তাকিয়ে আছে। তখন আকাশ আর সেখানে না দাঁড়িয়ে বাসায় উদ্দেশ্যে চলে গেল। তারপর গিয়ে মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ল। ভাবি ওকে মন খারাপ করে থাকতে দেখে রুমে আসে। তখন আকাশ উঠে বসে আর ভাবিকে সবটা বলে। দূর পাগল ছেলে, এজন্য মন খারাপ করা লাগে? আমি তো তোমাকে বললাম একটু রিয়েক্ট করতেই পারে। আর তাছাড়া তুমি তোর ছাত্র, সেজন্য তোমাকে এত সহজেও ভালোবাসলেও সেটা প্রকাশ করবে না। একটু অপেক্ষা করো, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে ও তোমাকে নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করবে। আর একটা সময় এতটাই বেশি ভালোবাসবে যে তোমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তুমি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তুমি ওর পেছনে লেগে থাকবে। আর একটা সময়ও ঠিকই বুঝতে পারবে তুমি ওকে ভালোবাসো। কিন্তু ভাবি সেটা কবে? আজকে 3টা মাস যাবৎ আমি ওর পেছনে পড়ে আছি, কিন্তু ওকে বোঝাতেই পারলাম না ওকে কতটা ভালোবাসি। পাগল ছেলে, ভালোবাসার জন্য তো মানুষ যুগ যুগ অপেক্ষা করে, আর তুমি মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে না? তুমি একটু ওর পেছনে লেগে থাকো। ও যখন বুঝতে পারবে তুমি ওকে সত্যিকারের ভালোবাসো তখন ও ঠিকই তোমাকে আর ফিরিয়ে দেবে না। ওর লাইফে হয়তো এমন কিছু হয়ে গেছে যা ভালোবাসার ওপর থেকে ওর বিশ্বাসটাই উঠে গেছে। হয়তোবা কাউকে ভালোবেসেছিল কিংবা বিশ্বাস করেছিল, আর এখনকার দিনে এটা হওয়াটাই স্বাভাবিক। তাই হয়তো কাউকে বিশ্বাস করতে পারে না। আর তুমি একটু খোঁজখবর নাও, জানার চেষ্টা করো কি হয়েছিল। ভাবির কথাগুলো আকাশ বেশ কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো আর বোঝার চেষ্টা করলো কেমন হয়েছিল, যার কারণে নেহা এভাবে ওকে ফিরিয়ে দিচ্ছে। পরদিন আকাশ কলেজে যায়। তারপর গিয়ে নেহার কেবিনে অনুমতি না নিয়েই ঢুকে যায়। তখন ও রেগে আর ওকে বলতে শুরু করে। তোমার সাহস হয় কি করে আমার রুমে অনুমতি না নিয়ে আসার? তোমাকে বলেছি না তুমি আমার সামনে আসবে না, তারপরও আবার এসেছো, তার উপর আবার আমার অনুমতি না নিয়ে। নেহা তুমি হয়তো কলেজে আমার ম্যাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তাই তুমি আমার ম্যাম হলেও তুমি তো আমার সুন্দরী। আমার সুন্দরীকে ছেড়ে আমি এত দূরে থাকি কি করে বলো? দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। এর জন্য কি অনুমতি নেওয়া লাগবে নাকি? হ্যাঁ, নেওয়া লাগবে। আর তোমাকে বলেছি না এসব উল্টাপাল্টা কথা বলবে না? তোমাকে তো আমার সামনে আসতেই বারণ করেছিলাম, তাহলে কেন এসেছো? আকাশে এরকম কথা শুনি নেহা রেগে যেন আগুন হয়ে যাচ্ছিল। সাথে সাথে ও যেটা করলো সেটার জন্য আকাশ মোটো প্রস্তুত ছিল না। নেহা ঠাস করে আকাশে গালে একটা থাপ্পড় মেরে দিল। আর আকাশ হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইল। নেহা ভেবেছিল হয়তো আকাশ কষ্ট পাবে, কিন্তু সেটা না করে আকাশ গালটা ডলতে ডলতে বলল। এই তোমার হাতে এত নরম কেন? এত নরম হাতের থাপ্পড় আমি জীবনে খাইনি। আহ, কি তুলতুলে হাত। তুই যাবি এখান থেকে, নাকি আমি তোর জন্য অন্য কোনো কিছু করতে হবে? কুল ম্যাডাম কুল, এত রেগে যাও কেন? যাচ্ছি তো, তোমাকে দেখতে ইচ্ছা করছিল সেজন্যই আসলাম। থাপ্পড় খেয়ে তোর লজ্জা হয়নি? লজ্জা লাগবে কেন? আর তাছাড়া তোমার হাতটা এত নরম যে তোমার থাপ্পড়টা আমার কাছে ভালো লেগেছে। তাহলে দাঁড়া, আরো কয়েকটা দেই। না থাক, আজকে আর লাগবে না। আকাশ কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আর নেহা চেয়ারে বসে পড়ে আর নিজে নিজেই ভাবতে লাগলো। একটা প্যারা ছাড়তে না ছাড়তেই আরেকজন এসে হাজির। একে নিয়ে যে আমি কি করি? এ তো পুরো পাগলু করে দেবে আমায়। নেহা একটু পর আকাশদের ক্লাসে চলে যায়। নেহা ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ায় আর ওকে সালাম দেয়। তখনও সবাইকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সবাই? ম্যাম আমি না ভালো নেই। আকাশ কথাটা বলার সাথে সাথে এবার নেহা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায় আর অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তখন নেহা একটু বিব্রত বোধ করে বলল,
কথাটা আমি শুধু তোমাকে বলিনি, সবাইকে বলেছি। ম্যাম, সবার মধ্যে তো আমিও পড়ি, তাই না? তুমি এত ঘাড় বাঁকা কেন? তোমাকে বলেছি না সব সময় 2 লাইন বেশি বুঝবে না। লে হালুয়া, এতে আবার 2 লাইন বেশি বোঝার কি হলো? আপনি জিজ্ঞেস করলেন ভালো আছে কি না, আমি বললাম ভালো নেই, এতে আবার 2 লাইন বেশি বোঝার কি হলো? তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। বসো। নেহা ক্লাস নিতে শুরু করলো। ক্লাস নেওয়ার সময় নেহার আকাশের চোখে চোখ পড়ছিল ও ততবারই নেহাকে চোখ মারছিল। আকাশে এমন কর্মকাণ্ডে নেহা বেশ অস্বস্তি ফিল হচ্ছিল। নেহা ভাবতে পারেনি যে আকাশ ওকে এভাবে ডিস্টার্ব করবে। আকাশ বারবার ওকে ডিস্টার্ব করছে আর ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছে, যেটা দেখে শুধু রুদ্রনীল আর ইমন মুচকি মুচকি হাসছে। ওরা জানে না যে ম্যাডাম আর আকাশের মধ্যে কি হয়েছে, শুধু এইটুকুই জানে যে আকাশ ম্যাডামকে পছন্দ করে আর শেষ পর্যন্ত ওদের মাঝে একটা ফ্রেন্ডশিপ হয়েছিল। কিন্তু কালকে যেটা হয়েছে সেটা ওরা কেউই জানে না। আকাশ সারাটা ক্লাস নেহাকে ডিস্টার্ব করলো, আরও ততটা বেশি রাগ হচ্ছিল। মনে হচ্ছিল আকাশের কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে। ক্লাস শেষ হলে নেহা তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরিয়ে গেল আর রেগে আগুন হয়েছিল, যেটা আকাশ বুঝতে পারলো। এভাবে দিন যাচ্ছে, 4-5টা দিন এভাবেই কেটে যাওয়ার পর প্রত্যেক দিনের মতো আজকেও নেহা ক্লাসে আসে। তারপর যখনই ক্লাস নিতে শুরু করবে প্রতিদিনের মতো আজকেও আকাশ ওকে ডিস্টার্ব করতে শুরু করে, যার জন্য নেহার বেশ রাগ হচ্ছিল। মনে হচ্ছিল আকাশকে পুরো পিটিয়ে সোজা করে দিতে। ক্লাসটা শেষ হতেই নেহা ক্লাস থেকে বেরিয়ে যেতে গিয়েই আবারও ক্লাসে ঢুকে আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, একটু দেখা করো তো আমার সাথে। নেহা ম্যামের এরকম কথা শুনে সবাই সাথে সাথে আকাশের দিকে তাকালো। ঈশান আর রুদ্রনীল চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তখন আকাশ একটা মুচকি হাসি দিল। তারপর আকাশ যখনই ম্যামের সাথে দেখা করার জন্য যাবে তখন রুদ্রনীল বলল, মামা, ভালোই তো, ম্যাডামের সাথে রোম্যান্স করা হচ্ছে। তো কবে থেকে চলছে এসব? তোদের সব সময় উল্টাপাল্টা কথা, তাই না? তোরা থাক, আমি দেখে আসি কি বলে। আকাশ অনুমতি না নিয়ে নেহার রুমে ঢুকে গেল আর ওর দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে ডেকেছ? আকাশ কথাটা বলে নেহার দিকে এগিয়ে গেল আর সাথে সাথে নেহার চেয়ার ছেড়ে উঠে এসে ঠাস ঠাস করে আকাশের গালে 2টা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে আকাশ গালে হাত দিয়ে ডলতে ডলতে বলল, এভাবে আদর করবে সেটা আগে বলবে না? তোমার হাত দুটো কিন্তু অনেক নরম, হাতে কি মাখো? ও হাত এত নরম কেন? আকাশের কথাই নেহা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। ও ভেবেছিল 2টা থাপ্পড় দিলে হয়তো একটু সোজা হবে, কিন্তু ও যে সোজা হওয়ার ছেলে নয়, এতটা দুষ্টু সেটা নেহার কল্পনার বাইরে ছিল। আকাশের এরকম কথায় নেহা আরও রেগে গেল আর বলতে লাগলো, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমি তোকে থাপ্পড় মেরেছি আর তুই এসব কথা বলছিস? ও ম্যাডাম, যারা ভালোবেসেছে তাদের কখনোই লজ্জা শরম ছিল না আর থাকবেও না। আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাহলে আমার লজ্জা শরম তো না থাকারই কথা, তাই না? এখন বলো কি জন্য ডেকেছো? আদর করবে নাকি? আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আকাশের কথায় নেহা আরও রেগে গেল। তখনই ওকে মারার জন্য হাত ওঠাতে যাবে। আকাশ সেটাও বুঝতে পেরে যেটা করলো সেটার জন্য নেহা মোটেও প্রস্তুত ছিল না। আকাশ নেহার হাতটা ধরে ওকে একটা হ্যাঁচকা টান দিল। টাল সামলাতে না পেরে নেহা আকাশের বুকে আশ্রে পড়ল। সাথে সাথে নেহার চোখগুলো বড় বড় করে ওর দিকে তাকাতে আকাশ ওর 2 হাত পিছনের দিকে করে তারপর ওর কোমর জড়িয়ে ধরল। আকাশে এরকম কর্মকাণ্ডে নেহা পুরো হতভম্ব হয়ে গেছে। নেহা কিছু বলারই অবস্থায় নেই। আকাশ খেয়াল করলো ওর মুখে চুলগুলো এলোমেলো হয়ে পড়ছে। সাথে সাথে আকাশ চুলগুলোতে একটা ফু দিতেই সেগুলো সরে গেল। এবার আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, জানো সবসময় এত রাগ করো কেন বলো তো? একটু তো হাসি মুখেও কথা বলতে পারো, তা না করে সবসময় আমার সাথে রাগ দেখাও। একবার বিয়েটা হোক, তারপর তোমাকে দেখাবো মজা। সব শোধ আমি হারে হারে উঠাবো। সব সময় তোমার সাথে রোম্যান্স করব, একটা মুহূর্ত তোমাকে নিজের কাছে থেকে সরতে দেব না। শয়তান ছেলে, তুই একবার আমাকে ছেড়ে দেখ, তোকে তখন দেখাচ্ছি মজা। তোর কত বড় সাহস, তুই আমাকে জড়িয়ে ধরিস? ম্যাম, রোম্যান্সের দেখেছো কি?
একবার শুধু বিয়েটা হোক, তারপর আদরে আদরে পুরো ভরিয়ে দিব। বুঝতে পারবে আমি কতটা রোমান্টিক। আচ্ছা জানো, সবসময় এত ছটফট করো কেন? আমি কিন্তু বুঝতে পেরেছি তোমাকে কিভাবে ঘায়েল করতে হবে। তুমি রেডি থাকো রোমান্স করার জন্য। নেহা ছোটার চেষ্টা করলে আকাশ তখন কারোর কথার শব্দ পেয়ে নেহাকে সাথে সাথেই ছেড়ে দিল। আর নেহা আকাশকে থাপ্পড় মারতে গেলে আকাশ ওর গালটা পেতে দিতেই দিল। সাথে সাথে নেহার থাপ্পড়টা গিয়ে ওর গালে পড়লো। নেহা কিছু বলতে যাবে, তারা গিয়ে দেখলো দুজন স্টুডেন্ট রুমের সামনে সে দাঁড়িয়ে আছে। তখন আকাশ রুম থেকে বেরিয়ে গেল। এবার নেহা ভাবতে লাগলো আকাশ ওকে এভাবে কেন জ্বালাচ্ছে। তাহলে কি সত্যি আকাশ ওকে ভালোবাসে? কিন্তু ও তো কাউকে আর ভালোবাসতে পারবে না, আর চায়ও না কাউকে ভালোবাসতে, কারণ ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে। তাই এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। বেশ কিছুক্ষণ সেখান থেকে তারপর অন্য একটা ক্লাসে চলে যায়। আর আকাশ ক্লাসে গিয়ে মন খারাপ করে বসে রইল। তখন রুদ্রনীল আর ঈশান বিষয়টা জিজ্ঞেস করলে ওরা আর সেখানে থাকলো না। আকাশের আজকে বেশ খারাপ লাগছিল, শেষ পর্যন্ত কিনা নেহা ওর গায়ে হাত তুলো। যদিও প্রথমবার মজা হিসেবে নিয়েছিল, কিন্তু পরের বার রেগে গিয়ে হয়তো ওর গায়ে হাত তুলেছিল। কথাগুলো ভেবে আকাশ বাসে চলে যায়। এভাবে দিন কাটছে। দেখতে দেখতে আকাশদের অনার্স প্রথম বর্ষের মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেল। আর এখনও নেহাকে আরও বেশি জ্বালাতে শুরু করে দিয়েছে। তাই ও অনেকটা ডিস্টার্ব ফিল করছে, কিন্তু কোথা থেকে যেন একটা অদ্ভুত ভালো লাগা ওর মাঝে কাজ করে। কিন্তু সেই ভালো লাগা কিসের জন্য সেটা নেহা বোঝে না, বারবারই চাই আকাশকে ওর থেকে দূরে সরিয়ে দিতে। কিন্তু আকাশ ততটাই ওর কাছে আসার চেষ্টা করে। আকাশের মনটা খারাপ হলে ভাবি ওকে বোঝাই, আর আকাশও আবার ওর পেছনে লেগে যায়। নেহা আজকে বাইরে আসছে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আকাশ ওকে ফলো করছে। নেহা একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে দেখা করলো। আকাশ ওর থেকে কিছুটা দূরে একটা জায়গায় বসলো। ওদের দেখা হতেই দুজন দুজনকে জড়িয়ে ধরলো আর হাসি মুখে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর নেহা কলেজের দিকে চলে গেল, আর মেয়েটা সেখানেই বসে রইল। আকাশের মনে হলো মেয়েটার সাথে একটু কথা বলা দরকার, হয়তো ওর ফ্রেন্ড ওর সম্পর্কে কিছু জানতে পারে। নেহা কেন এরকমভাবে চুপচাপ হয়ে থাকে আর মনটা খারাপ করে থাকে? আকাশ গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো আর বলল, এক্সকিউজ মি আপু। আকাশের কথাই মেয়েটা ওর দিকে তাকালো আর বলল, জি ভাইয়া বলুন। আপু কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আপু ওইটাকে আপনার ফ্রেন্ড নাকি? হ্যাঁ ভাইয়া, কেন বলুন তো? এবার আকাশ নীলার সামনে বসতে ও একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আর আকাশ ভাবলো বিষয়টা ওকে বলা দরকার, তাহলেই হয়তো ওর থেকে সবটা জানতে পারবে। এবার আকাশ কলেজের প্রথম দিন থেকে শুরু করে সব ঘটনা খুলে বলল। সব শোনার পর নীলা একটা বিস্ময়ের চোখে ওর দিকে তাকিয়ে রইল। এবার আকাশ বলতে শুরু করলো, আপু আমি জানি আমার কথাগুলো হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। আমি নেহাকে অনেক বেশি ভালোবাসি। ও কেন আমাকে এভাবে ইগনোর করছে আমি জানি না। কিসের জন্য ও আমাকে এভাবে এড়িয়ে যায় আপনি কি একটু বলতে পারেন? আর কিসের জন্য সবসময় এভাবে মন খারাপ করে থাকে? নীলা আকাশের দিকে এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার আকাশ ওকে রিকোয়েস্ট করে বলতে লাগলো, প্লিজ আপু বলেন, আপনি আমার বিষয়ে জানেন কি না আমি জানি না। নেহা হয়তো আমার বিষয়ে আপনাকে বলেছে। দেখুন, ও যতটা বাজে আমাকে ভাবছে, আমি কিন্তু ততটা বাজে নই। আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি। প্লিজ আপু আপনি একটু বলুন কি হয়েছে যার জন্য ও এইভাবে মন খারাপ করে থাকে। আকাশের এরকম রিকোয়েস্টে নীলা ভাবলো ওকে বিষয়টা বলা যায়, যেহেতু ছেলেটা ওর ফ্রেন্ডকে ভালোবাসে। ভাইয়া, নেহা একটা ছেলেকে ভালোবাসতো। ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো। ভালোবেসেই পরিবারের সম্মতিতে বিয়ে করেছিল ওরা। বিয়ের 3 মাস যেতে না যেতেই নেহার হাজবেন্ডের আসল চেহারা দেখতে পাই। ছেলেটা অনেক বাজে ছিল, বিভিন্ন ধরনের নেশা করে আসতো আর প্রতি রাতে নেহার গায়ে হাত তুলতো। নেহা এ বিষয়ে বাসায় কিছু বলতে পারতো না, কারণ ও নিজে থেকেই পছন্দ করে ওই ছেলেটাকে বিয়ে করেছিল। যত দিন যেতে লাগলো আর ওর হাজবেন্ডের অত্যাচার ততটাই বাড়তে লাগলো। ওকে
এতটাই মারতো যে ও সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই জ্ঞান হারাতো। একটা সময় নেহা ওর এরকম টর্চার সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় ডিভোর্সের বিষয়ে ওর সাথে কথা বলবে। সেদিন রাতে নেহা স্বামী বাসায় আসলে অনেক কথা কাটাকাটি হয় ওদের মাঝে। এক পর্যায়ে ওর স্বামী ওকে অনেক মারে, আর তখন নেহা বলে ওর স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। দেখতে দেখতে মাস কেটে যায়। সেদিন নেহা ডিভোর্সের পেপারটা পেয়ে গেলে নেহা সাইন করে ওর স্বামীকে দিলে ওর স্বামী ওকে সেদিন অনেক মারধর করে আর ওকে জানে মেরে ফেলার হুমকি দেয়। তখন নেহা ওই বাসা থেকে পালিয়ে আসতে গেলে ওর স্বামী কয়েকজন গুন্ডাকে ওর পিছনে লাগিয়ে দেয়। সেদিন ওরা নেহাকে অনেক খুঁজে আর মারার চেষ্টা করে। তারপর থেকেই নেহার ভালোবাসার প্রতি বিশ্বাসটা মরে গেছে। ও চায় না এখন আর কাউকে ভালোবাসতে। আমার মনে হলো তুমি ওকে সত্যিকারের ভালোবাসো, সেজন্য কথাগুলো বললাম। তুমি এই কথাটা আবার নেহাকে বলতে যেও না, তাহলে ও আমার সাথে অনেক রাগারাগি। ধন্যবাদ আপু আপনাকে কথাগুলো বলার জন্য। আমি তাহলে আজকে আসি। আকাশ আর সেখানে দাঁড়ালো না। কথাটা বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। ও ভাবতেই পারছে না শেষ পর্যন্ত কিনা একটা ম্যাডামের প্রেমে পড়লো, যার উপর আবার ও ডিভোর্সি। কথাগুলো ও যতই ভাবছিল ততই ওর মাথার ভিতর ঘুরছিল। ও নেহাকে ভালোবাসে, ও যেমনই হোক না কেন। কিন্তু আকাশ মানতে পারছিল না শেষ পর্যন্ত কিনা নেহার বিয়ে হয়েছিল আরও 6 মাস তার সাথে সংসার করেছিল, অন্য কাউকে ভালোবাসতো। কতগুলো ভেবে আকাশের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বিশাল এক ঝড় বয়ে যাচ্ছে ওর মাঝে। আজকে শেষ পর্যন্ত ওর এমন একটা সত্যের মুখোমুখি হলো যেটা ও কখনো কল্পনা করেনি। আকাশে কিছুই ভালো লাগছিল না। বাসে গিয়ে তারপর শুয়ে পড়ল। ও আর কিছুই ভাবতে পারছিল না। বিকেলের দিকে ঘুম ভাঙতেই ভাবি ওকে মন খারাপ করে থাকতে দেখে বিষয়টা জিজ্ঞেস করলো। আকাশ বিষয়টা বলে দেয়। ভাবি বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা সময় বলতে লাগলো, ভাইয়া, এটাতে তো ওর কোনো দোষ নেই। আর তাছাড়া ও হয়তো মানুষটাকে ভালোবাসতো, তাই হয়তো এখন তোমাকে বিশ্বাস করতে পারছে না। আর তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে এটা তোমার কাছে কোনো বাধাই হবে না। তাহলে তুমি এখন কি চাও সেটা বলো। ও ডিভোর্সি এটা জানার পর তুমি ওকে ভালোবাসবে না? ছি ভাবি তুমি এটা কি বলছো? আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। আরও ডিভোর্সি এটা জানার পর আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে যে ও একটা মানুষকে ভালোবেসে এইভাবে ঠকেছে, যে কিনা ওর ভালোবাসার মূল্যটাই দিতে পারিনি। সেজন্য ও আমাকে বিশ্বাস করতে পারছে না। ভাবি ও যেমনই হোক আমি তোকে ভালোবাসি, তাই না বলো? আমি ওকে কখনোই ভুলতে পারবো না। আকাশেই আগের মতো নেহার পেছনে পড়ে আছে আর ওকে ফলো করছে। তাই নেহা ভাবছে এই ছেলেটাকে কি করে ওর পেছন ছাড়াবে। দেখতে দেখতে 2-3 দিনের মধ্যে কলেজ ছুটি পড়ে যায়। 2 সপ্তাহ কলেজ ছুটি পড়ে গেল আর নেহা বাসে বসে বসে ভাবছে এই আকাশকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়। একটা কাজ করলে কেমন হয়, এই 2 সপ্তাহ নানুর বাসায় থেকে ঘুরে আসি। ঘুরে আসলে সময়টাও কাটবে আর এই ছেলেটাও আমার পেছন থেকে সরে যাবে, আমাকে ডিস্টার্ব করবে না। কয়েকটা দিন গেলেই হয়তো ও আমাকে ভুলে যাবে, তারপর হয়তো আর ডিস্টার্ব করবে না। নেহা কথাগুলো ভাবছিল, এরই মাঝে ওর আব্বু আসলো আর এসে দেখে নেহা বিছানায় শুয়ে শুয়ে কি যেন ভাবছে। তখন আব্বু এসে ওর পাশে বিছানায় উঠে বসে আর বলে, আব্বু তুমি কিছু বলবে? হ্যাঁ রে মামনি, আমরা তোকে অনেক কিছু বলার আছে। আমার তোকে অনেক কিছু বলার আছে। এভাবে আর কতদিন বলতো? তুই তো যেটা চেয়েছিস আমাদের কাছে, আমরা তোকে সেটাই দিয়েছি। তোর পছন্দ মতো তুই বিয়ে করেছিস, আমরা তাতেও কোনো আপত্তি করিনি। কিন্তু দেখ শেষ পর্যন্ত সেই ছেলেটা কি বেরোলো, একটা নেশাখোর। তোর গায়ে হাত তুলতো, এমনকি মারধর করে, তোকে বাসা থেকে বের করে দিল। তুই নিজের ইচ্ছাতেও ওকে ডিভোর্স দিয়েছিস, তাতেও আমরা কিছু বলিনি। তাই দেখো মামনি, তুমি এখন অন্তত আমাদের কথায় একটা বিয়ে করে নাও, দেখো অনেক সুখী হতে পারবে। প্লিজ এভাবে আর থাকিস না। তোর কারণে আমাদের অনেক কথা শুনতে হচ্ছে, শুধু তোর জন্য। তারপরও আমরা চুপ করে আছি।
অন্তত একবার একটা বিয়ে করে নাও। আব্বু প্লিজ এইসব কথা বলো না তো। আমি তো তোমাদের বলেছি আমি আর কখনোই এসব মায়ায় জড়াবো না। আমি বিয়ে নামক অদ্ভুত বন্ধনটাকে ভুলে গিয়েছি। আর এইসব বিষয় নিয়ে আমাকে ফোর্স করো না। আমি তো বলেছি আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। ও ও ও তার মানে আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? তুই তোর কথার কাছে অটল। দেখ, তুই কিন্তু যা চেয়েছিলি তোকে আমরা তাই দিয়েছি। তুই ওই ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলি, আমরা চোখ বুজে তার সাথে তোমার বিয়ে দিয়েছি। একবারও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিনি, কারণ চেয়েছি তুই ভালো থাকবি বলে। কারণ চেয়েছি তুই ভালো থাকবি, কিন্তু তুই শেষ পর্যন্ত এমন একটা বাজে ছেলেকে ভালোবাসলি যে কিনা প্রতি রাতে নেশা করে এসে তোর গায়ে হাত তুলতো। অনেক তোর কথা শুনেছি, কিন্তু আর না, তোকে এখন আমার কথা শুনতে হবে। আমি তোকে যার সাথে বিয়ে দেব তোমার তাকেই বিয়ে করতে হবে। একটাবার আমাদের ডিসিশনটাকে মেনে নে, অনেক সুখে হতে পারবে। আব্বু আমি বললাম তো আমি কোনো বিয়ে টিয়ে করবো না, তারপরও কেন এইভাবে জোর করছো বলো তো? নেহার কথাই ওর আব্বু অনেক রেগে গেল আর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, বিয়ে তো তোকে করতেই হবে খুব শীঘ্রই। আমি তোর বিয়ে দেব, তুই এতে রাজি থাক আর না থাক। তোর ভালোর জন্য যেটা করতে হয় সেটা আমি করব। তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। তুই যে কাজটা করেছিস এরপর আমি কারোর সাথে উঁচু গলায় কথা বলতে পারি না। যতদিন না তোমাকে বিয়ে দেব এই বোঝাটা আমার মাথা থেকে নামবে না। নেহার আপু কতগুলো বেশ কড়া কণ্ঠে বলে সেখান থেকে চলে গেল। আর নেহা সেখানে চুপচাপ বসে ভাবতে লাগলো এখন কি করবে। বাসে এরকম প্রত্যেকদিন ওকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে, আর ওকে নানা কথা শুনতে হয়। ডিভোর্সের পর থেকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে ওকে। সমাজের মানুষগুলো নানাভাবে ছোট করছে, তাই আব্বু বারবার ওকে বিয়ে করার জন্য কথা বলে। আর ওর উপর আকাশ যেন ওকে আরও জ্বালিয়ে মারছে। সবটা ভেবেই নেহা সিদ্ধান্ত নেয় কালকে নানু বাসায় চলে যাবে। কতগুলো ভেবে ও রাতে ব্যাগটা গুছিয়ে নিয়ে পরদিন সকালে ট্রেনে গ্রামের উদ্দেশ্যে চলে যায়। আকাশের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেদিন আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেহার বাসার সামনে আসে, কিন্তু ওকে দেখতে পায় না। অনেকক্ষণ বসে থাকে, তারপর একটা সময় যখন নেহার দেখা পেল না তখন বাসার উদ্দেশ্যে চলে যায়। 2-3 দিন এভাবে কেটে গেল, কিন্তু আকাশ আর নেহাকে দেখতে পাচ্ছিল না, তাই আকাশের মনটা বেশ খারাপ। অন্যদিকে নেহা নানুর বাসায় গিয়ে কিছু একটা মিস করছিল। হয়তো সবার সাথে ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু তারপরও কিছু একটা মিস করছিল, যেটা কি ও জানে না। পঞ্চম দিন রাতে আকাশের আর ঘুম আসছিল না, তাই এবিতে ঘুরছিল আর পোস্টগুলো দেখছিল। হঠাৎ একটা পোস্টে ওর চোখ আটকে যায়, আর পোস্টটা ভালো করে দেখে বুঝতে পারলো বেশ কয়েকটা ছবি সেখানে আছে। তার মধ্যে একটা মেয়ে ওর খুব চেনা চেনা, খুব পরিচিত। ভাবছে মেয়েটাকে হতে পারে। আরে হ্যাঁ, ও নেহা। একটা আইডির থেকে পিক আপলোড করা হয়েছে, আর যে আইডি থেকে পিকটা আপলোড করা হচ্ছে সেটা আকাশের বন্ধুর আইডি। ফেসবুকের মাধ্যমে ছেলেটার সাথে ওর পরিচয়। বারবার ছেলেটাকে ওদের বাসায় যেতে বলে আকাশকে, কিন্তু আকাশ যায় না। এবার আকাশ পিকটা ভালো করে দেখতে লাগলো, তখন আকাশের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো, আরও ভাবতে লাগলো।